ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমাদের জব মাস্টারের যে পেজ, আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী, যারা অনেক বেশি সিরিয়াসলি পড়াশোনা করতেছেন, তাদের চাকরির যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে শানিত করার জন্য আমরা আমাদের জব মাস্টারের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ফাউন্ডেশন কোর্সের আয়োজন করেছি। তো সেই ফাউন্ডেশন কোর্সে অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে 2-3টা ক্লাস করে ফেলছেন। আমরা বাংলা ক্লাস পেয়েছি, ইংরেজি ক্লাস পেয়েছি, তারপরে বিজ্ঞান ক্লাস পেয়েছি। তো আজকে আমাদের ফাউন্ডেশন কোর্সের সাধারণ জ্ঞান ক্লাসের সূচনা হতে যাচ্ছে। তো আজকের এই সূচনা ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি আপনাদের সবার সাথে কিছুক্ষণ সময় কাটাবো আজকে সাধারণ জ্ঞান নিয়ে। আপনারা অলরেডি হয়তোবা এটা নোটিস পেয়েছেন। তো আমাদের আজকের যে টপিকটা, সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং পরিচিতি বা সীমানা। ঠিক আছে, টপিকটা ছোট, কেমন? টপিকটা ছোট হলেও এই টপিকের ডেপথ অর্থাৎ গভীরতা মোটামুটি অনেক বেশি বলা যায়। তো সেজন্য আমরা একটু এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করব, কারণ এখানে এই টপিকের মধ্যে আমরা শুধু বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেটা নিয়ে আলোচনা করব তা না। এখানে আমরা বাংলাদেশের যে জিওপলিটিক্যাল যে অবস্থান, অর্থাৎ দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ পজিশনে আমাদের বাংলাদেশের অবস্থান। তো এই বাংলাদেশের সীমানা আয়তন বিভিন্ন জিনিস আলোচনার পাশাপাশি আমরা আজকে বাংলাদেশের জিওপলিটিক্যাল যে গুরুত্ব, সেটা সম্পর্কেও কিছুটা ধারণা আজকে আমরা নেব ইনশাল্লাহ। তো ক্লাসটা শুরু করার আগে সবাইকে আমি যে আহ্বানটা করব সেটা হচ্ছে, আমরা যারা ক্লাসে যারা জয়েন করি বা করতেছি, অলরেডি যারা করেছি, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিব। আর হচ্ছে যারা আমাদের এই জগতের যারা, অর্থাৎ যারা চাকরি প্রত্যাশী যারা, তাদেরকে আমরা সবাই মেনশন দিয়ে দিব, যাতে সবাই যাতে এই ক্লাসটা ভালোভাবে দেখার সুযোগ পায়। ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিই। আর আমিও ইনশাল্লাহ আমার বিভিন্ন যে পেজগুলো আছে সেখানে আমি ক্লাসটা শেয়ার দিয়ে দিচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আমাদের সাধারণ জ্ঞান ক্লাস 1। অর্থাৎ আমাদের এই ক্লাসটা কিন্তু এটা আমাদের অর্থাৎ এটা আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাস ছিল। আমাদের জব ফাউন্ডেশন কোর্সের যে প্রথম যে ক্লাস, এটা প্রাইভেট গ্রুপের ক্লাস, কিন্তু এটা আমরা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, যাতে আমাদের ক্লাসগুলোর ধরন, আমাদের ক্লাসগুলোর যে প্যাটার্ন, এটা আপনারা যাতে বুঝতে পারেন। ঠিক আছে, আর এখনো যারা এই গ্রুপটাতে যারা জয়েন করেন নাই, অর্থাৎ এই কোর্সটাতে যারা এখনো এনরোল করেন নাই, তাদেরকে বলবো দ্রুত আপনারা এনরোল করে নেন। ইনশাল্লাহ এখান থেকে এমন কিছু পাবেন ভবিষ্যতে আপনাদের চাকরির প্রস্তুতির জগতে, এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, এই জন্য সবাইকে আমরা আবারও বলছি, আপনারা যারা এখনো এনরোল হন না, দ্রুত এনরোল হয়ে নেন। ঠিক আছে, আর ক্লাসটা অবশ্যই একটু সবাই একটু শেয়ার করে দেন নিজ নিজ টাইম লাইনে, কেমন? যাতে পরবর্তীতে আপনারা দেখতে পান। কারণ এখন কিন্তু লাইভ ক্লাসগুলো আর বেশি দিন থাকে না। ফেসবুকের যে নতুন নিয়ম, সেই নিয়মে এটা 20-25 দিনের বেশি এখন আর থাকে না, এটা অটো ডিলিট হয়ে যায়। এজন্য টাইমলাইনে রেখে দিলে এটা আপনারা এরপরে 2-1 বার যদি প্রয়োজন হয় তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করি। আজকের যে ক্লাসটা আমরা করব, সেই ক্লাসের যে টপিকটা হলো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি ও সীমানা, কেমন? ওকে, এইটা বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো এক্সাম আছে, কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আর এই টপিকের ডেপথ অনেক বেশি, বাট আমরা চেষ্টা করব সংক্ষেপে আলোচনা করে এই টপিকটা শেষ করার জন্য। প্রথমে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করব এই টপিক রিলেটেড, তারপরে আমরা বিগত সালে এখান থেকে আসছে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। সবাই যারা জয়েন করেছেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা এইটা একটু সবাই কমেন্ট করে জানান। প্রথমে আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আদিল আহমেদ বলছে সাউন্ড ওকে। ওকে, সাউন্ড যদি ওকে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা চাইলে এখন ক্লাসে চলে যেতে পারি। আমরা এখনই ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। ওকে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং পরিচিতি ও সীমানা। আচ্ছা, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এইটা বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা কিছুটা আজকে জিওপলিটিক্স নিয়ে আলোচনা করব, আবার কিছুটা জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের ভূগোল নিয়ে একটু আলোচনা করব, তাহলে টপিকটা আমরা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিন, এখানে একটা বড় মানচিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ বিশ্বের একটা ম্যাপ দেখা যাচ্ছে, একটা গোলক দেখা যাচ্ছে, একটা গ্লোব দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই গ্লোবটা আমি দেখাচ্ছি মূলত আপনাদেরকে, উদ্দেশ্যটা হলো আমার এই গ্লোবের মধ্যে বাংলাদেশের অবস্থানটা ঠিক কোন জায়গায় অবস্থিত, এইটা আমরা আজকে ফাইন্ড আউট করবো এই গ্লোব থেকে। আর দ্বিতীয়ত হলো, এই গ্লোবের মধ্যে আপনারা দুইটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে কিছু রেখা দেখা যাচ্ছে। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ রেখা দেখা যাচ্ছে, মোটামুটি দৃশ্যমান বলা যায়। আবার এইদিকে ঠিক মাঝ বরাবর এইখানেও কিন্তু একটা রেখা দেখা যাচ্ছে, অর্থাৎ এখান থেকে পূর্ব থেকে পশ্চিমে একটা দৃশ্যমান বড় রেখা আছে, আর
উত্তর দক্ষিণে কিন্তু একটা বড় রেখা আছে, তো দুইটা দৃশ্যমান প্রধান রেখা আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মানচিত্রের মাঝ বরাবর। একটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ আর একটা পূর্ব থেকে পশ্চিম। কেমন? তো এখানে আপনারা যদি একটু ভালো করে ক্লোজলি যদি একটু দেখেন তাহলে আরেকটা জিনিস খেয়াল করবেন, এই রেখাটার সমান্তরাল অর্থাৎ এখানে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এই রেখাটার সমান্তরাল এখানে আরো অনেকগুলো ছোট ছোট রেখা আছে, হয়তোবা সেটা অতটা দৃশ্যমান না কিন্তু এখানে আছে। এবং এই রেখাগুলো কিন্তু এমন না যে পৃথিবীর কোনো একজন ব্যক্তি গিয়ে, হ্যাঁ, মানচিত্রকার গিয়ে সেখানে পৃথিবীর মাঝখানে রেখা অঙ্কন করছে, বিষয়টা কিন্তু তা না। এগুলো সবগুলো হচ্ছে কল্পিত রেখা, অর্থাৎ এগুলো আমরা ইমেজিন করি, কল্পনা করি। কেন করি, এইটার বেনিফিটটা কি, এটার উদ্দেশ্যটা কি, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। ক্লাসটা আমরা আরেকটু সামনে আগাই, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানেও আছে, এই যে এটা সমান্তরাল প্যারালাল, এখানেও অনেকগুলো রেখা, নিচেও অনেকগুলো রেখা। আবার দেখেন এই মাঝ বরাবর উত্তর দক্ষিণে যে রেখাটা আছে এইটার দুই পাশেও কিন্তু অনেকগুলা সমান্তরাল অথবা কি আছে, প্যারালাল রেখা আছে, লাইন আছে। কেমন? এই রেখাগুলোকে আমরা বলি ইন্টারন্যাশনাল লাইন্স, বিভিন্ন ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ রেখা। ঠিক আছে, তো এই রেখাগুলো মাধ্যমে আমরা আজকে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, বাংলাদেশের যে অবস্থান, সেটা আমরা ফাইন্ড আউট করবো। অর্থাৎ এক্স্যাক্টলি বাংলাদেশটা কোথায় অবস্থিত এটা আমরা আজকে বের করব। ঠিক আছে, ওকে। তো এইটা বের করার জন্য আমরা একটু সহজ করে আমি নিজে একটু ড্র করিনি, আমি নিজে ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা পুরো পৃথিবীটাকে আমরা প্রথমে একটু সহজ করে ড্র করি, ড্র করার পরে আমরা বাংলাদেশের অবস্থানটা আমরা সেই পৃথিবী থেকে অর্থাৎ গ্লোব থেকে আমরা বের করব। ঠিক আছে, ওকে। আপনারা আশা করি যারা আমার লাইভটা দেখতেছেন, যারা ক্যামেরার সামনে যারা বসছেন, তারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন। কেমন? কারণ আমি অনেক কিছু লিখবো এখানে, অনেক কিছু দেখাবো। এগুলো আপনারা অফলাইনে যেভাবে ক্লাস করেন, টিচারের সামনে বসে যেভাবে নোট করেন, ঠিক সেভাবে নোট করার চেষ্টা করবেন। কেমন? ওকে। তো আমি প্রথমে এখানে দেখেন, এখানে একটা গ্লোব আমি ড্র করেছি। এই গ্লোবটা এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, ধরলাম এটা একটা পৃথিবী। তো পৃথিবীর ম্যাপটা কিন্তু অনেকটা এরকমই হয়, অর্থাৎ পৃথিবী আমরা যতই বলি না কেন যে পৃথিবী গোলাকার, কিন্তু পৃথিবী আসলে কিন্তু গোলাকার না। পৃথিবী উত্তর এবং দক্ষিণে কিছুটা চ্যাপ্টা, কিছুটা ফ্ল্যাট। এই জন্য পৃথিবীর এক্সাক্ট যে শেপটা সেটা অনেকটা দেখতে এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবীর মধ্যে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে অসংখ্য কি আছে, রেখা আছে, লাইন্স আছে। ঠিক আছে, কল্পিত রেখা আছে। তো সেই রেখাগুলো আমরা আজকে দেখবো এবং সেই রেখাগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় সেটা বের করব। ঠিক আছে, এবং বাংলাদেশের সময়ের যে মান অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ টাইম যেটা, এটা বের করব। তারপর বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, এইটার অবস্থা, পজিশনটা কি, সেটাও আমরা এই রেখাগুলোর মাধ্যমে আজকে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা পৃথিবীর পশ্চিম থেকে সোজা একেবারে মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিম একটা রেখা অঙ্কন করি। আচ্ছা, এটা একটা রেখা, এটা একটা গুরুত্বপূর্ণ রেখা, যেই রেখাটা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করছে, অর্থাৎ পৃথিবীকে দুইটা ইকুয়াল পার্টে বিভক্ত করছে। তাহলে ভাগগুলো কি কি? এই রেখার উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধ, এই রেখার দক্ষিণে হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ এই মাঝখানে যে সোজা যে রেখাটা গিয়েছে পূর্ব থেকে পশ্চিমে, এটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে কি করেছে, বিভক্ত করেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই রেখাটার নাম কি, যেটা পৃথিবীর একেবারে মাঝখান বরাবর চলে গেছে, যেই রেখাটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে, এই রেখাটার নাম কি? এই রেখাটার অনেকগুলো নাম আছে, বাট আমরা তার মধ্যে দুইটা প্রধান নাম আমরা লিখবো। এটার প্রধান একটা নাম হচ্ছে নিরক্ষ রেখা, এটাকে আমরা নিরক্ষ রেখা বলি। কি বলি? নিরক্ষ রেখা। অথবা এটার আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে যেটাকে আমরা বলি বিষুব রেখা, বিষুব রেখা। ঠিক আছে, তাহলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হওয়া অথবা চলে যাওয়া, এভাবে সোজা মানে একেবারে মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে, যেটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে, এই রেখাটা দুইটা নাম, একটা হলো নিরক্ষ রেখা আর একটা হচ্ছে কি বিষুব রেখা। ঠিক আছে, তাহলে এখন যদি পরীক্ষায় আসে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বিভক্তকারী রেখাটার নাম কি, তাহলে আমরা উত্তর কি বলবো? উত্তর আমরা হয় নিরক্ষ রেখা বলবো অথবা কি বিষুব রেখা বলবো। ঠিক আছে, নিরক্ষ রেখা অথবা বিষুব রেখা। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, যদি পারেন তাহলে আনসার করার চেষ্টা করেন, সেটা হলো বাংলাদেশের অবস্থান পৃথিবীর কোন গোলার্ধে, পৃথিবীর উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে? এইটা একটা প্রশ্ন আমি সবার কাছে রাখলাম। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে এই উত্তরটা সবাই একটু দেওয়ার চেষ্টা করুন। সেটা হলো বাংলাদেশের অবস্থান এই রেখার কোন পাশে, উত্তর পাশে না দক্ষিণ পাশে? এটার উত্তর পাশ হচ্ছে উত্তর গোলার্ধ, এটার দক্ষিণ পাশ হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হলো বাংলাদেশের অবস্থান পৃথিবীর কোন অংশে, কেমন, নিরক্ষ রেখা অথবা বিষুব রেখার কোন অংশে পড়ছে? আচ্ছা, এটার সহজ উত্তর হচ্ছে বাংলাদেশের অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে, অর্থাৎ বাংলাদেশের অবস্থান হচ্ছে এখানে, এই জায়গাটাতে অবস্থান। এখন এই জায়গার কোথায়, পূর্ব দিকে, মধ্যভাগে নাকি পশ্চিম ভাগে, এইটা কিন্তু আমরা এখনো ফাইন্ড আউট করতে পারবো না। এটা ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে আরো
4-5টা রেখার কি লাগবে, সহযোগিতা নেওয়া লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আপাতত এতটুকুই জানলাম যে নিরক্ষরেখা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে সমান ভাবে পৃথিবীকে কি করেছে, 2 ভাগে বিভক্ত করেছে। আচ্ছা, এখন যদি বলি নিরক্ষরেখা অথবা বিষুব রেখা, এই রেখাটার মান কত, অর্থাৎ এটার ডিগ্রি কত, এটা একটা কিন্তু নির্দিষ্ট একটা মান আছে। পৃথিবীতে যতগুলো কল্পিত রেখা আছে প্রত্যেকটা রেখার কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, মান আছে। কেমন? তাহলে আমরা নিরক্ষরেখার মানটা একটু এই পাশে লিখে নিই। এটার মান হচ্ছে 0 ডিগ্রি। এটার মান হচ্ছে কত? 0 ডিগ্রি। ঠিক আছে, নিরক্ষরেখা অথবা বিষুব রেখা, এটার মান হলো কি 0 ডিগ্রি। ঠিক আছে, এখন আসেন এই 0 ডিগ্রি থেকে যদি আমরা উত্তর দিকে যেতে থাকি, ধরেন এটা 0 ডিগ্রি, আমরা যদি 1 ডিগ্রি সামনে আগাই তাহলে এটা হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি যদি সামনে আগাই এটা হবে 2 ডিগ্রি। এভাবে আমরা যেতে যেতে আমরা ধরেন 23 পর্যন্ত আমরা আসলাম। ধরেন এইটা হচ্ছে 23, কেমন? এটা হলো 0, 1, 2, 3, এভাবে করে করে আমরা যদি 23 ডিগ্রি পর্যন্ত আসি তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ রেখা পাবো, যেই রেখাটার নাম হলো, যেই রেখাটাকে আমরা চিনি, সবাই চিনি আমরা কম বেশ এই রেখাটাকে। এটাও খুব বিখ্যাত একটা রেখা। এটার মান হলো 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, উত্তর অক্ষরেখা। কেমন? এটার মান হলো কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। কিন্তু এইটা বলে আমরা অনেকে চিনি না, বা অনেকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি না। এটাকে যদি আমি এখন বলি, এই রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার, এটা বললে কিন্তু আমরা অনেকে বুঝতে পারবো, তাই না? এটা আমরা খুব কমন একটা নাম। এই রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, আর এই কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যদি 23.5 ডিগ্রির উপরে যাইতে থাকি তাহলে 24, 25 এভাবে যেতে যেতে আমরা দেখা যাবে এই পর্যন্ত যখন আসবো তখন আমরা আরেকটা রেখা পাবো, যে রেখাটার মান হচ্ছে 90 ডিগ্রি। কি নাম? 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন আমাদের অতটুকু যাওয়ার দরকার নাই, আমাদের এখানে সর্বোচ্চ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা ফাইন্ড আউট করার জন্য জাস্ট 3টা রেখা লাগবে আমাদের। কেমন? এই দিকে 3টা আর এই দিকে 3টা, 6টা রেখা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, কেমন, বাংলাদেশের সময়ের যে মান, বাংলাদেশের ঋতু অথবা আবহাওয়া জলবায়ুর যে অবস্থান, এই সকল জিনিস আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমাদের অতগুলো রেখা দরকার নাই। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে 2টা রেখা পাইলাম। একটা হলো মাঝখান বরাবর নিরক্ষরেখা অথবা বিষুব রেখা, আর এইটার ঠিক উত্তরে 23.5 ডিগ্রি পরিমাণ জায়গায় যে রেখাটা আমরা পেলাম সেটার নাম হচ্ছে কি, কর্কট ক্রান্তি রেখা। কেমন? এটাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। ওকে, এখন আসেন ঠিক এই পরিমাণ জায়গা আমরা নিচের দিকেও নিব, দক্ষিণ দিকেও নিব। নিরক্ষরেখার নিচে আমরা ঠিক এই পরিমাণ, এই এতটুকু পরিমাণ 23.5 ডিগ্রি পরিমাণ আমরা এখানেও আরেকটা রেখা আমরা ড্র করব। আমরা যদি এই প্যারালাল যদি আরেকটা রেখা ড্র করি তাহলে আমরা ঠিক নিচে এইভাবে একটা রেখা পাবো, যেই রেখাটার মানও কি হবে, সেম, অর্থাৎ 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এইটা হবে আবার দক্ষিণ অক্ষরেখা, এটাও অক্ষরেখা, কিন্তু এটার আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হচ্ছে কি দক্ষিণ। অর্থাৎ নিরক্ষরেখার উপরে হলো উত্তর অক্ষরেখা, আর নিরক্ষরেখার নিচে যে রেখাগুলো আছে এগুলোকে আমরা বলি দক্ষিণ অক্ষরেখা। ঠিক আছে, দক্ষিণ অক্ষরেখা। এখন 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বললে অনেকে এটা বুঝবে না, এই জন্য এটার একটা সহজ নাম আছে, পরিচিত একটা নাম আছে, যে নামটা হলো মকর ক্রান্তি রেখা। এইটা বুঝলে আমরা আবার অনেকে বুঝে ফেলি না, অনেকে চিনে ফেলি, যেটা তো আমাদের পরিচিত একটা রেখা, মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, মকর ক্রান্তি রেখা। তাহলে আমরা 3টা রেখা পাইলাম, যে রেখাগুলো হরাইজন্টাল অর্থাৎ আনুভূমিক, কেমন, যেগুলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে কি হয়েছে, প্রবাহিত হয়েছে। তার মধ্যে প্রথমে যেটা পাইলাম একেবারে মাঝখান বরাবর যেটা পাইলাম সেটার নাম হচ্ছে নিরক্ষরেখা অথবা বিষুব রেখা। আর এটার উপরে 23.5 ডিগ্রি সমপরিমাণ উপরে আমরা একটা রেখা পাইলাম, যেটাকে আমরা বলছি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সেম ভাবে নিচেও আমরা একই জায়গায় সমপরিমাণ একটা রেখা পাইলাম, যেটার নাম হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। ঠিক আছে, আর এই 2টা রেখার স্পেসিফিক আবার আলাদা 2টা নাম আছে, একটা নাম হলো কর্কট ক্রান্তি আর একটা হলো মকর ক্রান্তি। কর্কট ক্রান্তি আর একটা কি, মকর ক্রান্তি। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই রেখাগুলো মাধ্যমে আসলে মূলত পৃথিবীর মানুষ কোন জিনিসটা জানতে পারে, এইটা একটু সহজে একটু বুঝে নিই। আপনারা সবাই জানেন যে পৃথিবীর মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে একেবারে মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা যে অঞ্চলটা,
এখান থেকে এই পর্যন্ত এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, এই দুই রেখার মাঝখান বরাবর যে অঞ্চলটা আছে পৃথিবীতে, এইটাকে বলা হয় টরিড জোন। টরিড জোন মানে কি? টরিড জোন মানে হচ্ছে উষ্ণমণ্ডল, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি উষ্ণতা অথবা তাপ কোথায় পাওয়া যায়? এই অঞ্চলে পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো পৃথিবীর উষ্ণ অর্থাৎ সবচেয়ে গরম পড়ে এখানে। কেন গরম পড়ে? এটার ব্যাখ্যা হলো পৃথিবীর সূর্য কিরণ দেয়, সূর্য তার রশ্মি যে ফেলে, এটা সবচেয়ে বেশি কোথায় ফেলে, কোথায় কিরণ দেয়? পৃথিবীর মাঝ বরাবর। এই জায়গাটাতে পৃথিবীর সবচেয়ে বেশি কি হয়? সূর্যের রশ্মি পড়ে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি তাপ প্রবাহিত হয়, যার কারণে এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ এলাকা। কেমন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর শীতল এলাকা কোথায়? পৃথিবীর কিন্তু শীতল এলাকাও আছে। কেমন? পৃথিবীর শীতল এলাকা হলো এই রেখার উত্তরে, আরেকটা হলো এই রেখার দক্ষিণে। তার মানে এই অঞ্চলটাও শীতল, এই অঞ্চলটাও শীতল, শুধু এই তিন রেখার মাঝ বরাবর যে জায়গাটা, কেমন, এই জায়গাটা হচ্ছে পৃথিবীর অত্যন্ত উষ্ণতম এলাকা। কারণ এখানে সূর্য কি দেয়? লম্বালম্বি ভাবে অথবা সোজাসুজি কিরণ দেয়, এই জন্য এটা পৃথিবীর সবচেয়ে কি উষ্ণ এলাকা। কেমন? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই রেখাগুলোর মাধ্যমে তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, তাই না? এটার উত্তর হচ্ছে না। আমরা এখানে বাংলাদেশের অবস্থান যেভাবে বের করব, পাশাপাশি আমরা বাংলাদেশের জলবায়ু আবহাওয়া সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিব এখান থেকে। এই জন্য মূলত এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি বা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এই কথাটা তো আমরা হেডিং এর মধ্যেই পড়েছি, তাই না? বাংলাদেশটা কোথায় অবস্থিত যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ, তাহলে উত্তর দেওয়ার সময় অবশ্যই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওই দুইটা জিনিস যদি মাথায় রাখেন তাহলে আপনি এই পুরো আলোচনা থেকে আপনি বের করতে পারবেন যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। আমি যদি বলি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের লোকেশনটা কোথায়, এটার উত্তরে দুইটা জিনিস আমরা জেনে রাখবো, ঠিক আছে, প্রাইমারি ইনফরমেশন হিসেবে, তাহলে আমরা উত্তরটা ফাইন্ড আউট করতে পারবো। সেটা হলো বাংলাদেশের অবস্থান হলো যেইখানে কর্কট ক্রান্তি রেখা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার সাথে মিলিত হয়েছে, ঠিক সেই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশের অবস্থান। তার মানে এটার অর্থ হলো বাংলাদেশের মধ্য দিয়ে বা বাংলাদেশের ভূগোলের মধ্য দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল রেখা কি হয়েছে? চলে গিয়েছে। তার মধ্যে একটা রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর আরেকটা রেখার নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে এখন দেখেন, আমরা কিন্তু এখানে যে তিনটা রেখা পেয়েছি তার মধ্যে একটা রেখার নাম কিন্তু কর্কট ক্রান্তি রেখা। এই যে, অর্থাৎ আমরা এতটুকু কনফার্ম হয়ে গেলাম, এতটুকু শিওর হলাম যে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে কোথায়? এই রেখার উপরে। এখন এই রেখার উপরে কোন জায়গায়? এই রেখার তো পয়েন্ট তো এইটাও তো কর্কট ক্রান্তি, এইটাও কর্কট ক্রান্তি, পুরোটাই তো কর্কট ক্রান্তি। এখন এই কর্কট ক্রান্তি পুরো রেখার মধ্যে নির্দিষ্ট একটা পয়েন্টে বাংলাদেশের অবস্থান, তাই না? তো এটা আমরা কিভাবে বের করবো? এটা বের করতে হলে আমাদেরকে ওই আরেকটা তথ্য যেটা আছে যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যেখানে কর্কট ক্রান্তি রেখার সাথে মিলিত হয়েছে, ঠিক সেই জায়গায় হচ্ছে বাংলাদেশের অবস্থান। তাহলে এখন আমাদের কাজটা হলো কি? আমাদের কাজটা হলো এখন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটা কি করা? বের করা, ফাইন্ড আউট করা। ওকে, তাহলে আমাদের একটা কাজ শেষ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা সেম কাজটা এবার ভার্টিক্যালি করব। এখানে আমরা হরাইজন্টালি তিনটা রেখা ড্র করেছি, এখন একইভাবে আমরা কি করব? তিনটা রেখা ড্র করব হচ্ছে কিভাবে? ভার্টিক্যালি। ওকে, তাহলে আমি যদি পৃথিবীর ঠিক মাঝ বরাবর উত্তর দক্ষিণে একটা রেখা অঙ্কন করি, সেই রেখাটা হচ্ছে এইটা হচ্ছে পৃথিবীর একদম মাঝ বরাবর মিডল পয়েন্টে, সেন্টার পয়েন্টে একটা রেখা, যেটা উত্তর থেকে দক্ষিণে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। আর এই রেখাটাকে আমরা বলি, এটারও অনেকগুলো নাম আছে, তার মধ্যে সবচেয়ে ফেমাস যে নাম সেটা হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা, ঠিক আছে, অথবা ইংরেজিতে এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়াম, ঠিক আছে, মূল মধ্যরেখা। এইটার মানও হলো 0, এটার মানও কত? 0 ডিগ্রি। আর ঠিক এই বরাবর মাঝখানে যে রেখাটা গিয়েছে নিরক্ষরেখা, ওইটার মানও কি ছিল? 0 ডিগ্রি ছিল। অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণ অথবা পূর্ব থেকে পশ্চিম যে দুটা রেখা আমরা পাই, দুটা রেখার মানে কি? 0 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এখন আমরা আরেকটা কাজ করব, ঠিক এই দুইটা সমান্তরাল রেখা যেভাবে আমরা ড্র করেছি নিরক্ষরেখার উপরে নিচে, সেম ভাবে আমরা এই মূল মধ্যরেখার ডানে এবং বামে ঠিক দুই ভাগে আমরা কি করব? দুইটা রেখা আমরা ড্র করব। তার মধ্যে প্রথমে পশ্চিমটা ড্র করলাম, তারপরে করলাম হচ্ছে পূর্বেরটা, ঠিক আছে। এই যে তিনটা রেখা আমাদের হয়ে গেল। কেমন? তিনটা রেখা প্যারালাল, অর্থাৎ মূল মধ্যরেখার প্যারালালি আমরা পশ্চিম দিকে একটা রেখা অঙ্কন করলাম, যেটার মান হচ্ছে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, ঠিক আছে। যেহেতু এটা পশ্চিমে, অর্থাৎ এক কথায় মূল মধ্যরেখার পশ্চিমটা হলো পশ্চিম গোলার্ধ,
মূল মধ্যরেখার পূর্বের যে অংশটা এটা হচ্ছে পৃথিবীর পূর্ব গোলার্ধ, অর্থাৎ মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম এই দুই গোলার্ধে কি করেছে, বিভক্ত করেছে। কেমন? ঠিক যেভাবে নিরক্ষরেখা উত্তর এবং দক্ষিণে পৃথিবীকে বিভক্ত করেছে, আমরা একইভাবে বলতে পারি মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে বিভক্ত করেছে। কেমন? ওকে, তাহলে 0 ডিগ্রি মূল মধ্যরেখার ঠিক পশ্চিমে আমরা এখানে একটা রেখা অঙ্কন করলাম যেটার নাম হলো 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। আর সেম ভাবে আমরা এখানেও আরেকটা ড্র করলাম, আরেকটা লাইন ড্র করলাম যেটার মান হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে, তাহলে আমরা দুটো রেখা পেয়ে গেলাম। মূল মধ্যরেখার পশ্চিমে পাইলাম 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, আর মূল মধ্যরেখার পূর্ব দিকে পাইলাম 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন কিন্তু আমাদের বাংলাদেশের লোকেশন ডিগ্রি দিয়ে অর্থাৎ পরিমাণ দিয়ে বাংলাদেশের অবস্থান বের করাটা আমাদের জন্য এখন খুবই সহজ কাজ। এতক্ষণ কিন্তু আমরা কনফিউজ ছিলাম যে বাংলাদেশের অবস্থান উত্তর গোলার্ধে, এতটুকু শিওর ছিলাম, কিন্তু উত্তর গোলার্ধে কোথায়? কর্কট ক্রান্তি রেখার উপরে, এটাও আমরা জানছি, কিন্তু এরপরও আমাদের কনফিউশন ছিল যে কর্কট ক্রান্তি রেখার কোন পয়েন্টে বাংলাদেশের অবস্থান। এখন কিন্তু আমাদের আর বের করতে সমস্যা নাই, কারণ আমাদের কাছে এই ক্লুটা আছে যে বাংলাদেশের অবস্থান হলো ঠিক ওই জায়গায়, ঠিক যেখানে পৃথিবীর দুইটা গুরুত্বপূর্ণ রেখা কি হয়েছে, একে অপরের সাথে মিলিত হয়েছে। আর সেই দুইটা রেখার মধ্যে একটা হলো কর্কট ক্রান্তি রেখা, এই রেখাটা, আরেকটা হলো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা রেখা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে এখন আপনাদেরকে যদি বলি বাংলাদেশের অবস্থান কোথায়, এটা আনসার করতে কি আর কষ্ট হবে? কোনো কষ্ট হবে না, কারণ আমরা দুইটা রেখাই কি পেয়ে গেছি। অর্থাৎ এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং কর্কট ক্রান্তি রেখা যেই পয়েন্টে মিলিত হয়েছে, যেই জায়গায়, সেটাই হচ্ছে বাংলাদেশ। তার মানে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত আনতে পারি, দুইটা কনক্লুশনে আসতে পারি। বাংলাদেশের অবস্থান উত্তর গোলার্ধে, 1 নম্বর কনক্লুশন। আর 2 নম্বর কনক্লুশন হচ্ছে বাংলাদেশের অবস্থান উত্তর গোলার্ধে এবং বাংলাদেশের অবস্থান পূর্ব গোলার্ধে, অর্থাৎ উত্তর এবং পূর্ব, উত্তর এবং পূর্ব গোলার্ধে বাংলাদেশের অবস্থান। ঠিক আছে, কোন পয়েন্টে? যেই পয়েন্টে দুইটা রেখা, কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কি করেছে, একে অপরের সাথে সংযুক্ত হয়েছে, ঠিক সেই পয়েন্টে বাংলাদেশের অবস্থান। ঠিক আছে, এখন কিন্তু আমাদের আর সমস্যা নাই, বাংলাদেশ কোথায়, এই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোথায় এটা বের করতে আমাদের আর কোনো প্রবলেম নাই। এটাই হচ্ছে বাংলাদেশ, বিতে বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, বিতে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো এই জায়গাটা কোথায়, এই পয়েন্টটা কোন জায়গায়? ঠিক যেই জায়গায় বাংলাদেশের মাঝখানে, যেই জায়গায় দুইটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল রেখা একে অপরের সাথে মিলিত হয়েছে, সেই জায়গাটা কোথায় বাংলাদেশে? যদি এটা আরো স্পেসিফিকলি আপনারা জানতে চান, তাহলে এটার উত্তর হলো আমাদের ঢাকার পাশে একটা জেলা আছে ফরিদপুর, হ্যাঁ, বৃহত্তর ফরিদপুর। এই ফরিদপুর জেলার ভাঙ্গা নামে একটা উপজেলা আছে, ভাঙ্গা উপজেলা, অর্থাৎ যেখানে পদ্মা সেতু আপনারা জানেন যে পদ্মা সেতুর আগে এবং পরে দুই পাশে কিন্তু একটা এক্সপ্রেসওয়ে আছে। এক্সপ্রেসওয়েটা শুরু হয়েছে আমাদের যাত্রাবাড়ি থেকে, আর এটা শেষ হয়েছে হচ্ছে একেবারে ফরিদপুরের ভাঙ্গায় গিয়ে। তো ওই ভাঙ্গা নামক যে জায়গাটা, এটাই হলো সেই জায়গা যেটা বাংলাদেশের একেবারে মিডল পয়েন্ট, এবং সেই জায়গায় বিশ্বের দুইটা গুরুত্বপূর্ণ রেখা মিলিত হয়েছে, একে অপরের সাথে মিলিত হয়েছে। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশটা তো আর পয়েন্ট না, বিন্দু না, এটার অবশ্যই এটার একটা আকৃতি আছে। এটার আকৃতি হচ্ছে অনেকটা এরকম। আমরা যদি বাংলাদেশের ম্যাপটা ড্র করি, এই হচ্ছে বাংলাদেশ, তাই না? ছোট্ট বাংলাদেশ। তাহলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোথায় যদি এভাবে আমরা ডিগ্রি মান দিয়ে যদি আমরা বের করি, তাহলে আমরা ঠিক এই জায়গায় বাংলাদেশকে কোথায় খুঁজে পাবো, বুঝতে পারছেন? বাংলাদেশকে আমরা এখানে খুঁজে পাবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বাংলাদেশকে এখন খুঁজে পাইলাম, কিন্তু এখনো কিন্তু আমি দুইটা জিনিস রহস্য উন্মোচন করি নাই। একটা হলো আমরা কর্কট ক্রান্তি রেখার উদ্দেশ্য কি, দ্রাঘিমা রেখার উদ্দেশ্য কি। এই দুইটা রেখার কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যে এই কাজগুলো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বাংলাদেশের রাষ্ট্রের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই দুইটা কাজ কি আমরা একটু প্রথমে দেখে নিই। এই রেখাগুলো যেগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলতেছি, কেমন, নিরক্ষরেখা, তারপরে হচ্ছে এই যে উত্তর অক্ষরেখা, যেগুলোকে আমরা অক্ষরেখা বলতেছি, নিরক্ষরেখা, অক্ষরেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই রেখাগুলো পৃথিবীর মূলত জলবায়ু, আবহাওয়া কেমন হবে, কোন দেশের আবহাওয়া, কোন দেশের জলবায়ু চিত্র, অথবা যেগুলোকে আমরা বলি সিজন, কেমন, ঋতু কেমন হবে, এই জিনিসটা বর্ণনা করে। ঠিক আছে, যেমন দেখেন বাংলাদেশ যে রেখার উপরে অবস্থিত, সেই রেখা থেকে যদি আমরা দক্ষিণ দিকে যাই, তাহলে এখানে হচ্ছে উষ্ণ এলাকা, এটা পুরোটাই হচ্ছে তাপমণ্ডল, অর্থাৎ উষ্ণ এলাকা, এখানে প্রচুর গরম। আবার এই রেখা থেকে যদি আমরা এদিকে যাই, তাহলে এটা হচ্ছে শীতল এলাকা। তারপরে বাংলাদেশ এমন একটা পয়েন্টে অবস্থিত, যে পয়েন্টের উত্তরে গেলে হচ্ছে শীতল,
যে পয়েন্টের দক্ষিণে আসলে হচ্ছে কি গরম। তার মানে বাংলাদেশ গরম এবং শীতল এই দুইটা অঞ্চলের ঠিক মাঝ বরাবর বাংলাদেশের অবস্থান। এই জন্য বাংলাদেশের আবহাওয়াকে বলা হয় নাতিশীতোষ্ণ। অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া এটা অতিরিক্ত গরমও না, আবার অতিরিক্ত শীতলও না, ঠিক আছে, নাতিশীতোষ্ণ, টেম্পারেট জলবায়ু, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে আসেন, এদিকে আসেন, তাহলে দেখবেন এখানে যে অঞ্চল, যে রাষ্ট্রগুলো আছে এগুলোতে অতিরিক্ত পরিমাণ গরম। অর্থাৎ আফ্রিকার যে দেশগুলো আমরা দেখি, যেমন আরব রাষ্ট্রগুলোকে আমরা দেখি, এই রাষ্ট্রগুলোর অবস্থান কিন্তু এই দুই রেখার মাঝ বরাবর, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে পড়ছে। এজন্য বিশ্বের সবচেয়ে বড় বড় যে মরুভূমিগুলো আছে, যেখানে সবচেয়ে বেশি কি হয়, সূর্যের কিরণ পড়ে, তাপ পড়ে, যেখানে বৃষ্টি হয় না, সেই অঞ্চলগুলো হচ্ছে এটা। আবার বিশ্বের শীত প্রধান যে এলাকাগুলো আছে, দেখবেন ইউরোপ, সাইবেরিয়া, এগুলোর অবস্থান হচ্ছে আবার এইদিকে, ঠিক আছে। তাহলে এগুলো শীতল এলাকা, এটা হচ্ছে গরম এলাকা, উষ্ণ এলাকা। আর এই দুই এক্সট্রিম আবহাওয়ার মধ্যবর্তী যে জায়গাটা, যেখানে অতিরিক্ত শীতও নাই, আবার অতিরিক্ত কি নাই, তাপও নাই, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। অর্থাৎ আমরা ভৌগোলিকভাবে স্রষ্টার পক্ষ থেকে একটা অত্যন্ত আশীর্বাদ পুষ্ট একটা জায়গায় আমাদের অবস্থান। কিন্তু আমরা কি বলি, আমরা বলি যে বাংলাদেশে জন্মগ্রহণ করাটা আমাদের জন্য পাপ হয়েছে, জন্মই আমার আজন্ম পাপ, বলি না আমরা? বলি। কবি দাউদ হায়দার কিন্তু এটাই বলছেন। অথচ আপনি যদি একটু বিশ্ব মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন পৃথিবীর মধ্যে জিওগ্রাফিক্যালি সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আমাদের অবস্থান। ইউরোপ আপনি যাবেন, দেখবেন সেখানে প্রচুর শীত, গরম নাই, প্রচুর শীত, রুক্ষ আবহাওয়া। আপনি আফ্রিকায় যাবেন, দেখবেন প্রচুর গরম, রুক্ষ আবহাওয়া। কিন্তু আপনি বাংলাদেশে আসেন, এখানে এসিও লাগে না, হিটারও লাগে না, এখানে আপনি ন্যাচারাল বায়ু বাতাসে আপনি থাকতে পারবেন, ঠিক আছে, ন্যাচারাল পরিবেশে আপনি থাকতে পারবেন। এই জন্যই এই ভারতবর্ষ, এটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই জায়গাগুলোতে দেখবেন পৃথিবীতে প্রচুর পরিমাণে মানুষ, বিশ্বের প্রায় 50% মানুষ কিন্তু এখানেই বসবাস করে। এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এখানে প্রায় 400 কোটি মানুষের বসবাস। এত মানুষ এখানে কেন? তার কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর আবহাওয়া হচ্ছে এই অঞ্চলের। পৃথিবীর সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয় কোথায়? এই অঞ্চলে। এই জন্যই ইউরোপিয়ানরা কিন্তু ভারতবর্ষে আসছে, ভারতবর্ষের মানুষ কিন্তু ইউরোপে যায়নি। খেয়াল করছেন? ইউরোপিয়ানরা দলে দলে আমাদের ভারতবর্ষে আসছে, এটাই তারা এখানে এসে এই সমস্ত অঞ্চলগুলো দখল করছে, এখান থেকে লুটপাট করছে, সম্পদ এখান থেকে নিয়ে তারা ধনী হয়েছে, বড়লোক হয়েছে, তাই না? আমরা কিন্তু এই কাজগুলো করিনি, বিকজ আমাদের তো কোনো অভাব নাই, বিকজ প্রকৃতি আমাদেরকে সবকিছু দিয়েছে। কিন্তু ইউরোপিয়ানরা, আফ্রিকানরা, অথবা একেবারে আমরা যদি বলি অ্যান্টার্কটিক, এশিয়া, অস্ট্রেলিয়া মহাদেশ, ওই অঞ্চলের মানুষগুলোর কিন্তু তেমন কিছুই ছিল না, বিকজ তারা প্রকৃতির কাছ থেকে তেমন কিছুই পায়নি। এই জন্য তারা এই লুটপাটগুলো করেছে। অর্থাৎ আমরা প্রাকৃতিকভাবে একটা অত্যন্ত আশীর্বাদপুষ্ট জায়গায় আমাদের অবস্থান, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এইটা বুঝতে পারলাম যে অক্ষরেখার মাধ্যমে পৃথিবীর কি কোন জিনিসটাকে আমরা মানে দেখতে পারি অথবা বুঝতে পারি, সেটা হচ্ছে আবহাওয়া, জলবায়ু, আবহাওয়া, জলবায়ু। তাহলে ইউরোপের আবহাওয়া কেন ঠান্ডা, আফ্রিকার আবহাওয়া কেন উষ্ণ, আবার অস্ট্রেলিয়া বা এদিকে অ্যান্টার্কটিক মহাদেশ, এগুলোর আবার আবহাওয়া কেন অতিরিক্ত শীতল, এটা আশা করি আমরা বুঝতে পারছি। কারণ এটা বুঝতে পারছি কোন রেখার মাধ্যমে? অক্ষরেখার মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই রেখা আর এই অক্ষরেখা আর এই অক্ষরেখার মাঝ বরাবর এলাকাটা হচ্ছে উষ্ণ, আর এই অক্ষরেখা থেকে এই অক্ষরেখা পর্যন্ত এটা হচ্ছে শীতল। ঠিক একইভাবে এখান থেকে এই পর্যন্ত এই এলাকাটাও কি শীতল। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর কোন অঞ্চলগুলোতে ঠান্ডা, কোন অঞ্চলগুলোতে গরম, আবার কোন অঞ্চলগুলোতে ঠান্ডা, ঠিক আছে। এইটা আমরা বুঝতে পারলাম কিসের মাধ্যমে? এই তিনটা রেখার মাধ্যমে, ঠিক আছে। এখন আসেন আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হলো মূল মধ্য রেখা। অর্থাৎ এটা এই পাশে হলো 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, আর এই পাশে হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। এইটার মাধ্যমে মূলত আমরা কি বুঝতে পারি? এইটার মাধ্যমে মূলত আমরা পৃথিবীর সময় গণনা করতে পারি, পৃথিবীর যে টাইম, ঠিক আছে। বিশ্বের মধ্যে অনেকগুলো টাইম জোন আছে, টাইমগুলো আমরা কিভাবে ফিক্স করি, এই জিনিসটা মূলত আমরা করে থাকি দ্রাঘিমা রেখার মাধ্যমে। আচ্ছা, কিভাবে? দেখেন, এই উত্তর দক্ষিণে মূল যে রেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা উপরে এইখানে একটা রাষ্ট্র আছে, ইউরোপের একটা দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে ইউকে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি যুক্তরাজ্য, অথবা আরো সহজ করে বললে ইংল্যান্ড, ঠিক আছে। ইংল্যান্ড রাষ্ট্রটা হচ্ছে এই রেখার উপরে অবস্থিত। ইংল্যান্ডের একটা শহর আছে এখানে, ঠিক এই রেখার উপরে একটা শহর আছে, যে শহরটার নাম হলো গ্রিনিচ শহর। কি শহর? গ্রিনিচ শহর, ঠিক আছে। এই জন্য এই রেখার আরেকটা নাম হলো গ্রিনিচ রেখা। আমরা জিএমটি নাম শুনেছি না, যে বাংলাদেশের সময় হলো জিএমটি প্লাস 6 ঘন্টা, বলি না? আমরা বলি। কেন বলি এটা? কারণ এই জিএমটি কথাটা আসছে মূলত এই গ্রিনিচ মিন উইচ সিটি থেকে, গ্রিনউইচ মিন সিটি, ঠিক আছে, গ্রিনউইচ মিন টাইম, এটা বলা হয় আর কি, জিএমটি সংক্ষেপে। তো এই গ্রিনিচ রেখার উপরে যুক্তরাজ্যের অবস্থান, অথবা এই রেখার উপরে যুক্তরাজ্য বা গ্রিনিচ শহরটার অবস্থান। এই জন্য
এই শহরের সময়ের সাথে পুরো পৃথিবীর সময় কি করা হয়, গণনা করা হয় বা নির্ধারণ করা হয়। কিভাবে দেখেন, এই রেখার ডান পাশে অথবা বাম পাশে আপনি যদি 1 ডিগ্রি কি হন মুভ করেন, সামনে আগান, ধরেন এদিকে 1 ডিগ্রি মুভ করছেন, আপনার সাথে এই রেখা এবং এই 1 ডিগ্রি সামনে মুভ করা যে রেখাটা, এই দুইটা রেখার মাঝ বরাবর সময়ের ব্যবধান হবে 4 মিনিট করে। কয় মিনিট? 4 মিনিট। তার মানে প্রতি ডিগ্রির জন্য আমরা 4 মিনিট সময় এদিকে আগাবো, কেমন? আর যদি আমি এদিকে আসি 1 ডিগ্রি, তাহলে আমি 4 মিনিট সময় পিছাবো। তাহলে এইভাবে এসে আমি যদি এভাবে আস্তে আস্তে যদি 0 1 2 3 এভাবে করে যদি আমি 90 ডিগ্রি পর্যন্ত আসি, তাহলে এই 90 0 থেকে 90 এবং এখানেও ঠিক 0 থেকে 90, এই 90 মিনিটের যে 90 ডিগ্রির যে মিনিট হয়, প্রতি ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে 90 ডিগ্রিতে হবে টোটাল 360 মিনিট। 360 মিনিট মানে হলো 6 ঘন্টা। অর্থাৎ এটার মানে হলো এই যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের অবস্থান হলো 6 ঘন্টা সময়ের ব্যবধান। মানে এই রেখার উপরে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সময়ের সাথে এই রেখার উপরে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সময়ের ব্যবধান হবে কত ঘন্টা? 6 ঘন্টা। এই জন্য আমরা জানি যুক্তরাজ্যে যখন দুপুর 12টা হয় তখন আমাদের বাংলাদেশে হয় দুপুর মানে সন্ধ্যা 6টা। ধরেন এখন আমাদের বাংলাদেশের সময় বাজছে হলো 10টা, তাহলে এখন যদি বাংলাদেশে 10টা বাজে, যুক্তরাজ্যে কয়টা বাজে? যুক্তরাজ্যে 6 ঘন্টা কি হবে? পিছিয়ে থাকবে। অর্থাৎ যুক্তরাজ্যে এখন বাজবে হলো বিকেল 4টা। বিকেল 4টা, তাহলে যুক্তরাজ্যের সাথে অর্থাৎ লন্ডনের সাথে আমাদের সময়ের ব্যবধান 6 ঘন্টা। আচ্ছা এখন আসেন এই রেখাটা, তাহলে এই রেখায় যে দেশটা আছে এই রেখার উপরে, সেই রেখার দেশের সাথে এই রেখার দেশের যেহেতু 90 মিনিট ব্যবধান, তার মানে এখানেও কি 6 ঘন্টা, আবার এখান থেকে এখানে পর্যন্ত 6 ঘন্টা। অর্থাৎ বাংলাদেশের সাথে এই রেখার উপরে থাকা দেশের সময়ের ব্যবধান হবে টোটাল 6 + 6 কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই রেখার উপরে এমন একটা দেশের নাম বলেন তো স্যার, যেটা আমরা একটু চিনি, সবাই পরিচিত দেশ। এখানে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটার নাম হলো ইউএসএ, অর্থাৎ আমেরিকা। আমেরিকা। এখন আমেরিকার মাঝ বরাবর যে শহরটা আছে এই শহরের সাথে আমাদের ঢাকা শহরের যদি আমরা সময়ের ব্যবধান যদি আমরা কি করি, নির্ধারণ করি, তাহলে এখানে আমরা টোটাল 12 ঘন্টা সময়ের কি পাবো? ব্যবধান পাবো। তাহলে এখন আমাকে বলেন বাংলাদেশে এখন বাজে হলো রাত 10টা, যদি এখন প্রশ্ন হয় আমেরিকাতে, আমেরিকার ধরেন নিউ ইয়র্কে এখন কয়টা বাজে, তাহলে আমরা কিভাবে বের করব? আমেরিকার সাথে আমাদের ডিগ্রির যে পার্থক্য সেটা হচ্ছে 90 প্রায় কত 160, তাই না? সরি 180। তার মানে 180 কে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে আমার কত আসে? 720। অর্থাৎ টোটাল 12 ঘন্টা কি আসে? সময়ের ব্যবধান আসে। এই জন্য আমরা একটু পরে ঘুমাবো, আমরা একটু পরে কি ঘুমাবো, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 10টা বাজে আর ওইখানে বাজে কয়টা? ওইখানে বাজে সকাল 10টা। তার মানে তারা মাত্র ঘুম থেকে উঠে নাস্তা করে এখন স্কুলে যাবে, অফিসে যাবে, তাই না? আড্ডা দিবে। আর আমরা সকল কাজ শেষ করে আমরা একটু পরে ঘুমাইতে যাব। এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে এখন আপনি এই জিনিসটা যে আজকে শিখলেন, এটা শিখলেন কিভাবে? এটা শিখলেন হচ্ছে আপনি মূলত এই দ্রাঘিমা রেখার পার্থক্যের মাধ্যমে। ঠিক আছে? এখন যদি আপনাকে জিজ্ঞেস করি, দেখি বলেন তো, এই এখানে একটা রেখা আছে, হ্যাঁ, এই রেখার উপরে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত হবে? এটা আপনি এখন অনায়াসে বের করতে পারবেন। এখানে 6 ঘন্টা, আর এটা যেহেতু মাঝ বরাবর, তার মানে 6 এর অর্ধেক হবে 3 ঘন্টা, তাহলে 3 আর 6 কত? 9 ঘন্টা। এখন এখানে কোন দেশটা আছে সেটা বের করেন। আপনি যদি ওই দেশের ডিগ্রির মান জানেন তাহলে আপনি অটোমেটিক বের করতে পারবেন। অর্থাৎ এই ডিগ্রি, অর্থাৎ যেগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলি, এই দ্রাঘিমা রেখাগুলোর মাধ্যমে মূলত আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সময়ের যে ব্যবধান হয় সেটা আমরা কি করতে পারি? বুঝতে পারি। ঠিক আছে? সময়ের ব্যবধানটা বুঝতে পারি। ওকে, শেষ। আমাদের আজকের এই মানচিত্রের আলোচনা কমপ্লিট। এখন তাহলে আমাকে একটু বলেন তো, আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ 2টা জিনিস আজকে শিখতে পারলাম। সেটা হলো আমরা অক্ষরেখার মাধ্যমে পৃথিবীর জলবায়ু অথবা ঋতু বৈচিত্র্য দেখানো হয়, এটা বুঝতে পারলাম। আর আরেকটা পয়েন্ট আমরা এখান থেকে শিখলাম, যে রেখাগুলো দাঁড়িয়ে থাকে অর্থাৎ ভার্টিক্যাল যে রেখাগুলো, যেগুলোকে আমরা বলছি দ্রাঘিমা রেখা, এই রেখার মাধ্যমে আমরা জানতে পারলাম যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সময়ের কি হয়? সময় নির্ধারিত হয়। ঠিক আছে? আর সময় নির্ধারিত হয় কোন শহরের উপরে ভিত্তি করে, কোন দেশের উপরে ভিত্তি করে? যদি আরো স্পেসিফিকলি বলি তাহলে উত্তর হবে যুক্তরাজ্য। আর শহরটার নাম হচ্ছে কি? গ্রিনউইচ শহর। গ্রিনউইচ শহর। ঠিক আছে? এই জন্য এই সময়ের নির্ধারণের এই সিস্টেমটাকে বলা হয় জিএমটি, অর্থাৎ গ্রিনউইচ মিন সিটি, গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ মিন টাইম সংক্ষেপে হচ্ছে কি? জিএমটি। এই জন্য দেখবেন বাংলাদেশ পরিচিতি, অর্থাৎ বাংলাদেশের পরিচিতি যখন আমরা দেখি তখন সেখানে লেখা থাকে সময়ের ব্যবধান 6 ঘন্টা প্লাস। 6 ঘন্টা প্লাস। ঠিক আছে? ওকে, 6 ঘন্টা প্লাস। আচ্ছা এখন বলেন তো, ফুটবল বিশ্বকাপ কোথায় হয়?
ফুটবল বিশ্বকাপ এখন কোন দেশে হচ্ছে এটা তো আমরা সবাই জানি, তাই না? ফুটবল বিশ্বকাপ হচ্ছে আমেরিকা মহাদেশে, অর্থাৎ এই যে আমেরিকাতে হচ্ছে, মেক্সিকোতে হচ্ছে, আর এখানে হচ্ছে কানাডাতে হচ্ছে, তাই না? তাহলে এখন ফুটবল যেখানে হচ্ছে, যে অঞ্চলে হচ্ছে অনুষ্ঠিত, সেই অঞ্চলের সাথে আমাদের সময়ের ব্যবধান হচ্ছে প্রায় কত, 12 ঘন্টা। বুঝতে পারছেন? 12 ঘন্টা। তার মানে আজকে সকাল ভোরে আমরা যে 4টায় ব্রাজিলের খেলা দেখলাম, 4টায়, তাই না? আচ্ছা, এখন যদি প্রশ্ন করি, আমাদের এখানে 4টা বাজে আমরা ব্রাজিলের খেলা দেখছি, আমরা ঘুম থেকে উঠে খেলা দেখছি, আমরা কিন্তু 5টা বাজে উঠে নামাজ পড়তে পারি না, হ্যাঁ, কিন্তু 4টা বাজে উঠে ঠিকই ব্রাজিলের খেলা দেখতে পারি। আমার মনে হয় না আজকে বাংলাদেশের কোনো মানুষ মানে সকাল 4টায় ঘুম থেকে উঠে নাই, মানে খেলা দেখার জন্য উঠে নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট। মানে আমরা এতটাই ডেডিকেটেড। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, এটা ডেডিকেশন ভালো খারাপ না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আজকে যখন ভোর 4টায় যখন আমরা খেলা দেখতেছিলাম, ব্রাজিল এবং মরক্কোর খেলা, তখন আমেরিকাতে কতটা বাজে? যেহেতু খেলাটা আমেরিকায় হচ্ছে, তখন আমেরিকার সময় কত, মানে কয়টা বাজে? এটার উত্তর কি হবে বলেন? আমেরিকার সাথে আমাদের সময়ের ব্যবধান কিন্তু 12 ঘন্টা, এটা আমি আগেই বলছি, অর্থাৎ আমরা ওদের থেকে 12 ঘন্টা এগিয়ে আছি, ওরা পিছিয়ে আছে। তাহলে আমাদের এখানে ভোর 4টা মানে হলো আমেরিকাতে তখন 12 ঘন্টা আগে চলে যান, বিকেল 4টা। অর্থাৎ আমেরিকাতে বিকেলে 4টা বাজে যে খেলাটা হচ্ছে, ওই খেলাটা আমরা দেখতেছি পরের দিন ভোরবেলায়, ভোর 4টায়। তাহলে এই ব্যবধানগুলো কেন হচ্ছে? এগুলা হচ্ছে মূলত সময়ের ব্যবধানের কারণে। কারণ এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে মূলত রহস্য। ঠিক আছে, এই রহস্যটা ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আর রহস্য থাকবে না, এটা স্পষ্ট থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা বাংলাদেশের অবস্থান বের করলাম, বাংলাদেশের জলবায়ু বের করলাম, আবহাওয়া বুঝলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রের সময়ের যে ব্যবধান, এইটাও আমরা বুঝতে পারলাম। তাহলে এটাকে আমরা একটু বড় করি না, এই জিনিসটাকে আমরা একটু জুম আউট করি। জুম আউট তো হচ্ছে না। আচ্ছা, তাহলে জুম আউট যেহেতু হচ্ছে না, চলেন এবার আমরা একটা বাংলাদেশের সুন্দর একটা ম্যাপে চলে যাই। কেমন একটা সুন্দর ম্যাপে চলে যাই। এখানে বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের একটা ম্যাপ আমরা এখানে, অর্থাৎ ওই যে ছোট্ট যে জিনিসটা আমরা ওখানে দেখেছিলাম, ওইটা জুম আউট করার পরে ঠিক এই জায়গায় আমরা চলে আসছি। কেমন, এই যে বাংলাদেশ, জুম আউট করার পরে আমরা এটা পাইছি। ঠিক আছে, ওকে, এখন আসেন, বাংলাদেশ তো পাইলাম আমরা, বাংলাদেশের অবস্থান কোথায় পৃথিবীর উত্তর গোলার্ধে, বাংলাদেশের অবস্থান কোথায় পৃথিবীর পূর্ব গোলার্ধে, তাই না? বাংলাদেশের উপর দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ রেখা গিয়েছে। একটা রেখা হলো, হ্যাঁ দেখেন, একটা রেখা হলো, আমি একটু দেখাই, একটা রেখা হলো, হ্যাঁ এই যে একটা রেখা হলো, একটা রেখা হলো ঠিক এইভাবে গিয়েছে, আরেকটা রেখা হলো ঠিক এইভাবে গিয়েছে। কেমন, আর এই দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা। কেমন, আচ্ছা, এটা তো আমরা জেনেছি, তাই না? এখন আসেন বাংলাদেশের সীমানাটা আমরা একটু দেখি। বাংলাদেশের অবস্থান কিন্তু আমরা বের করে ফেলছি, বাংলাদেশ পৃথিবীর কোন জায়গায় অবস্থিত, বাংলাদেশের আবহাওয়া জলবায়ু কি, সময়ের ব্যবধান কি, এগুলো সব আমরা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো বাংলাদেশ যে রাষ্ট্রটা, এই যে দেখেন বাংলাদেশের এটা হচ্ছে ভূখণ্ড। কেমন, আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করি, আমাকে একটু বলুন তো দেখি, বাংলাদেশের সাথে পৃথিবীর কয়টা দেশের সীমানা আছে বা সীমান্ত আছে, বর্ডার আছে? এটা তো একদম কমন একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন, তাই না? সহজ একটা প্রশ্ন, এটা কি আনসার করা যাবে? সবাই একটু আনসার করেন তো, বাংলাদেশের সাথে পৃথিবীর কয়টা রাষ্ট্রের সীমানা আছে, অর্থাৎ কয়টা দেশের সাথে বাংলাদেশের বর্ডার আছে? এটার উত্তর কি হবে? বাংলাদেশের সাথে পৃথিবীর কয়টা দেশের সীমানা আছে? মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করছেন, সবাই সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাংলাদেশের সাথে পৃথিবীর কয়টা রাষ্ট্রের, আন্তর্জাতিক রাষ্ট্রের সীমানা আছে? এটার উত্তর হচ্ছে বাংলাদেশের সাথে পৃথিবীর 2টা রাষ্ট্রের সীমানা আছে। একটা হলো ভারত, মানে ইন্ডিয়া, হ্যাঁ, 2টা রাষ্ট্র মানে আবার একটা ভারত আর একটা ইন্ডিয়া না, মানে ইন্ডিয়া ভারত একই রাষ্ট্র। ঠিক আছে, আরেকটা রাষ্ট্রের নাম হচ্ছে মিয়ানমার, যেটাকে আমরা আগে বলতাম বার্মা। কেমন, রাখাইন, রোহিঙ্গা, এগুলা মিয়ানমার। আচ্ছা, এখন আসেন, এই 2টা রাষ্ট্র বাংলাদেশের সীমানার চতুর্দিকে অবস্থান। ঠিক আছে, আপনারা এই বাংলাদেশের যদি ম্যাপটা একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন বাংলাদেশের পশ্চিমে পুরোটাই হচ্ছে স্থলভূমি, ভারত। বাংলাদেশের উত্তরে পুরোটাই হচ্ছে স্থলভূমি, ভারত। বাংলাদেশের পূর্বে পুরোটাই স্থলভূমি, এই পর্যন্ত হচ্ছে ভারত, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মিয়ানমার। কেমন, অর্থাৎ বাংলাদেশের তিনটা দিক বা 3টা বর্ডার হচ্ছে স্থল সীমান্ত দ্বারা পরিবেষ্টিত। আর আরেকটা বাংলাদেশের এরিয়া, মানে দিক আছে, যেটাকে আমরা বলছি দক্ষিণ দিক। বাংলাদেশের দক্ষিণে যে অংশটা, এটা পুরোটাই হচ্ছে সাগর দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে একটা সাগর আছে, জলরাশি আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। এবং এই বঙ্গোপসাগরটা থাকার কারণে আমরা পৃথিবীর মধ্যে অন্যতম একটা আশীর্বাদ পুষ্ট রাষ্ট্র হতে পেরেছি। বিশ্বের মধ্যে 195টা রাষ্ট্র আছে, তার মধ্যে প্রায় 45টা রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোর কোনো
জলসীমা নাই, যেগুলোকে বলা হয় ভূবেষ্টিত রাষ্ট্র অর্থাৎ ল্যান্ডলক কান্ট্রি। আচ্ছা, এখন যদি বলি ল্যান্ডলক কান্ট্রি হওয়া ভালো নাকি জলবেষ্টিত রাষ্ট্র হওয়া ভালো, এটার উত্তর হচ্ছে অবশ্যই জলবেষ্টিত রাষ্ট্র হওয়া অনেক ভালো। কারণ যখন কোনো একটা রাষ্ট্র ল্যান্ডলকড হয় অর্থাৎ ভূবেষ্টিত হয়, চতুর্দিকে তার ভূমি থাকে, কোনো পানি থাকে না, মানে নদী অর্থাৎ সাগর থাকে না, তখন সেই রাষ্ট্রটা যখন বাণিজ্য করে, প্রত্যেকটা রাষ্ট্রকে কিন্তু বাণিজ্য করতে হয়, ট্রেড করতে হয়, এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়, তাই না? যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, নেপাল, এই রাষ্ট্রগুলো কিন্তু বাণিজ্য করতে পারে না। হ্যাঁ, বাণিজ্য করে, তারা করতে পারে না মানে হচ্ছে মানে সাগর পথে বাণিজ্য করতে পারে না। তারা যখন বাণিজ্য করে তখন তারা হয়তোবা কলকাতা বন্দরকে ব্যবহার করে, অথবা আমাদের মংলা বন্দরকে ব্যবহার করে, আমাদের চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের বন্দর ব্যবহার করে তারা বিভিন্ন জিনিস কি করে, আনা নেওয়া করে বা এক্সপোর্ট ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে আমাদেরকে তাদের ট্যাক্স দেওয়া লাগে, ভারতকে তাদের ট্যাক্স দেওয়া লাগে। অর্থাৎ এক কথায় ভূবেষ্টিত রাষ্ট্র হইলে এইটা একটা রাষ্ট্রের অর্থনীতির জন্য খুবই নেতিবাচক একটা বিষয়, ঠিক আছে? আর যদি জলরাশি থাকে তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ দিক। অর্থাৎ সেক্ষেত্রে জলরাশিতে সে ইজিলি সে কি করতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে, তাকে অন্য রাষ্ট্রের উপরে কি করা লাগে না, নির্ভর করা লাগে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমরা লাকি রাষ্ট্র, আমাদের তিন দিকে ভূমি থাকলেও আমাদের একদিকে কি আছে, জলরাশি আছে, যার কারণে আমাদেরকে অন্য কোনো রাষ্ট্রের উপরে নির্ভর করতে হয় না। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হলো আমাদের বাংলাদেশের যে সীমানাটা, এই সীমানার চতুর্দিকে কি আছে সেটা আমরা একটু দেখবো, যেহেতু আমাদের আজকের ক্লাসের টপিক হলো সীমানা। এই যে দেখেন, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি ও সীমানা। আচ্ছা, সীমানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই সীমানাটা বুঝতে পারলে আমরা বাংলাদেশের যে জিওপলিটিক্যাল গুরুত্ব অর্থাৎ বাংলাদেশের ভূরাজনৈতিক যে গুরুত্ব, এইটা কিছুটা হলেও আমরা বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, দেখেন, বাংলাদেশ এটার পশ্চিম যে সীমান্তটা, এটা পুরোটাই হচ্ছে ভারতের একটা রাজ্য আছে, যে রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। কেমন? পশ্চিমবঙ্গ। আমরা আশা করি সবাই এই নামটা আমরা চিনি। এই যে পশ্চিমবঙ্গ, দেখেন, পশ্চিমবঙ্গ, ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান, ঠিক আছে? আর বাংলাদেশের উত্তরে আসেন, বাংলাদেশের উত্তরে ভারতের তিনটা রাজ্যের অবস্থান, একটা হলো আসাম, নিচে হচ্ছে মেঘালয়, আবার এইখানে কিছুটা পশ্চিমবাংলা। তার মানে পশ্চিমবাংলা এই পর্যন্ত হলো পশ্চিমবাংলা, ঠিক আছে? পুরোটাই পশ্চিমবাংলা, আবার উত্তরের এই অংশটুকু কিন্তু কি পশ্চিমবাংলা, অর্থাৎ রংপুর পুরো বিভাগটাই পশ্চিমবাংলা দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে? আর এখান থেকে শুরু হচ্ছে আসাম, আসামে এই পর্যন্ত। আবার আসামের নিচে ছোট্ট একটা প্রদেশ আছে, নাম হচ্ছে মেঘালয়। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের উত্তরে মেঘালয়, বাংলাদেশের উত্তরে আসাম, বাংলাদেশের উত্তরে কিছুটা কি পশ্চিমবাংলা। অর্থাৎ বাংলাদেশের উত্তরে ভারতের তিনটা রাজ্যের অবস্থান, বাংলাদেশের পশ্চিমে ভারতের একটা রাজ্যের অবস্থান, সেটা হচ্ছে কি পশ্চিমবাংলা। কেমন? এখন আসেন পূর্ব দিকে বাংলাদেশের কি কি আছে। বাংলাদেশের পূর্ব সীমান্তে আমরা দেখতে পাচ্ছি এখান পর্যন্ত হচ্ছে আসাম, সিলেটের এই জায়গাটা হচ্ছে আসাম। কেমন? আসাম। আর আসামের ঠিক এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা পুরোটাই হচ্ছে ভারতের একটা রাজ্য, যেটার নাম হচ্ছে ত্রিপুরা। কেমন? আমরা জানি ত্রিপুরা, এখানে আপনারা যদি একটু ম্যাপটা খেয়াল করেন তাহলে দেখবেন ত্রিপুরা রাজ্যটা পুরোটাই কি আমাদের বলা যায় বাংলাদেশের পেটের মধ্যে একেবারে, তাই না? পুরোটাই পেটের মধ্যে, দেখছেন? অর্থাৎ আমরা এখান থেকে যদি একটু দৌড় দিই, এখানে চলে আসলে কিন্তু পুরোটা আমাদের ভিতরে চলে আসতেছে, ঠিক আছে? যাই হোক, যদি আমরা এটা করবো না, কারণ আমরা প্রতিবেশীকে সম্মান করি, ভালোবাসি, প্রতিবেশীও আমাদেরকে সম্মান করে, ঠিক আছে? এই সমস্ত কাজ আমরা পছন্দ করি না। যাই হোক, এখন আসেন, তাহলে আমাদের পূর্ব দিকে ভারতের আসাম রাজ্যের অবস্থান, আমাদের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের অবস্থান, আমাদের পূর্ব দিকে এই পর্যন্ত এখানে আরেকটা রাজ্য ছিল যেটার নাম হচ্ছে মিজোরাম, যেটা এখানে দেখা যাচ্ছে না, বাট আপনারা একটু লিখে রাখেন, মিজোরাম। অর্থাৎ আমাদের পূর্ব সীমান্তে ভারতের তিনটা রাজ্য, মিজোরাম, ত্রিপুরা, কিছুটা হচ্ছে আসাম। উত্তর সীমান্তেও তিনটা রাজ্য, মেঘালয়, আসাম, আর হচ্ছে কিছুটা পশ্চিমবাংলা। আর শুধু পশ্চিম সীমান্তে হলো একটা রাজ্যের অবস্থান, সেটার নাম হচ্ছে পশ্চিম বাংলা, ঠিক আছে? পশ্চিমবঙ্গ আর কি, ওয়েস্ট বেঙ্গল। কেমন? ওয়েস্ট বেঙ্গল, যেখানে 15 বছর ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 15 বছর পরে এই সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়ে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের পশ্চিমে, বাংলাদেশের পূর্বে ভারতের টোটাল 5টা রাজ্যের অবস্থান। কিভাবে 5টা রাজ্য আমি বের করি? পশ্চিম বাংলা এই পর্যন্ত একটা, আসাম 2টা, মেঘালয় 3টা, ত্রিপুরা 4টা, মিজোরাম 5টা। কয়টা হলো? 5টা। তাহলে ভারতের কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের অবস্থান, মানে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য ভারতের এরকম কয়টি রাজ্য আছে? উত্তর হবে 5টা। কি কি? পশ্চিম বাংলা 1 নাম্বার, 2 নাম্বার কি? আসাম,
3 নাম্বার মেঘালয়, 4 নাম্বার ত্রিপুরা, 5 নাম্বার হচ্ছে মিজোরাম। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় একাধিকবার আসছে, পরীক্ষায় এটা একাধিকবার আসছে যে বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের কয়টি রাজ্যের কি আছে, সীমানা আছে। উত্তর কি হবে? 5। উত্তর হবে 5টি। আচ্ছা, ওকে। এখন আসেন, ঠিক এই জায়গাটা, এটাকে আমরা বলি, এইটা হচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলা। কেমন? রাঙ্গামাটি জেলা ঠিক এই জায়গায় এসে ভারতের সীমানা শেষ। আর এখান থেকে এই পর্যন্ত, এত টেকনাফ পর্যন্ত যে জায়গাটা বাংলাদেশের, এটা হচ্ছে মিয়ানমারের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ মিয়ানমার বর্ডারের সাথে সংযুক্ত। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে মিয়ানমারের কয়টা রাজ্যের সাথে আমাদের বাংলাদেশের সীমানা আছে? এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা আমরা একটু জেনে নিই। যেহেতু ভারতের 5টা রাজ্যের নাম আমরা শিখছি, তাহলে মিয়ানমার কি দোষ করছে, মিয়ানমারটা আমরা একটু শিখিনি। কেমন? মিয়ানমারে 2টা রাজ্যের সাথে বাংলাদেশের অবস্থান। তার মধ্যে একটা রাজ্যের নাম হচ্ছে চীন রাজ্য, আর একটা রাজ্যের নাম হচ্ছে রাখাইন রাজ্য। ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, মিয়ানমারের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? উত্তর হচ্ছে 2টি। প্রথম রাজ্যটার নাম হলো চীন রাজ্য, চীন। কেমন? আর আরেকটা রাজ্যের নাম হচ্ছে রাখাইন। রাখাইন রাজ্যটার নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? যেহেতু রাখাইনের রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে গত প্রায় 7-8 বছর ধরে অবস্থান করতেছে, সো এই নামটা আমাদের সবার কাছে কম বেশ পরিচিত। কেমন? রাখাইন রাজ্য। এই রাখাইন রাজ্যটাকে একসময় আমরা কি বলতাম? এটার একসময়ের নাম ছিল আকিয়াব। এটার একসময়ের নাম ছিল কি? আকিয়াব না, এটার একসময়ের নাম ছিল আরাকান। আরাকান নামটা কিন্তু আমাদের সবার কাছেই পরিচিত। আরাকান, মধ্যযুগের সেই আরাকান, তাই না? তাহলে এই আরাকানের সাম্প্রতিক নাম হয়েছে রাখাইন। আর এই রাখাইনের মধ্যে একটা মুসলিম জনগোষ্ঠী বসবাস করতো, যাদের নাম হচ্ছে রোহিঙ্গা, যারা বর্তমানে রোহিঙ্গা থেকে বিতাড়িত হয়ে কোথায় অবস্থান করতেছে? আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলা কক্সবাজার, সেখানে তারা অবস্থান করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি এইটা বুঝতে পারলাম যে বাংলাদেশের চতুর্দিকে 2টা রাষ্ট্রের অবস্থান, এবং সেই 2টা রাষ্ট্রের মধ্যে ভারতের 5টা রাজ্য এবং মিয়ানমারের 2টা রাজ্যের কি আছে? অবস্থান আছে। ঠিক আছে? তাহলে এটা আমরা একটু ডিপলি শিখলাম আর কি জিনিসটা। বাংলাদেশের সাথে কয়টা রাষ্ট্রের সীমানা আছে? উত্তর হচ্ছে 2টি। একটি ভারত আর একটা কি? মিয়ানমার। ভারতের কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? উত্তর হচ্ছে 5টি। মিয়ানমারের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? উত্তর হচ্ছে 2টি। ঠিক আছে? এগুলো একটা ডিপ কোয়েশ্চেন। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে হয়তো বা এখান থেকে প্রশ্ন আসতে পারে মানে হচ্ছে আসছে অলরেডি। কেমন? অলরেডি আসছে। কেমন? এই জন্য মূলত আমরা এই জিনিসগুলো পড়াচ্ছি। আর না হলে, না আসলে তো আমরা এগুলো পড়াতাম না, এগুলো তো আর আলোচনা করার কোনো দরকার ছিল না, তাই না? ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব হলো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে। সেটা হলো এই ম্যাপটা, একটু সবাই খেয়াল করেন। আচ্ছা, এই ম্যাপটা কি দেখা যাচ্ছে? এই ম্যাপটা দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই জিনিসটা আমাদের সবারই জানা থাকা উচিত। সেটা হলো, আপনারা আশা করি সবাই এই শব্দটার সাথে কম বেশ সবাই পরিচিত। সবাই আশা করি এই শব্দটার সাথে কম বেশ পরিচিত। শব্দটা হলো 7 সিস্টার্স। 7 সিস্টার্স। কেমন? এই পাঠটা একটু শেষ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 7 সিস্টার্স মানে 7 বোন। 7 সিস্টার্স। ভারতের টোটাল রাজ্য কয়টি? এই প্রশ্নের উত্তর হলো, ভারতের টোটাল রাজ্য হলো 28টি। কয়টি? 28টি। আমি আবারও বলছি, ভারতের টোটাল রাজ্য কয়টি? 28টি। কেমন? 28। ভারতের সার্বভৌম মানে স্বায়ত্তশাসিত রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। এই 28টি রাজ্যের মধ্যে 7টা রাজ্য আছে যেগুলোকে একসাথে বলা হয় 7 সিস্টার্স, অর্থাৎ 7 বোন। তাহলে আমরা বলতে পারি ভারত মাতা। ভারত যেহেতু মাতা, ভারত মাতা একটা মাকে তুলনা করা হয়, ভারত মাতা। দেখবেন আপনারা ইন্ডিয়ানরা এই কথাটা খুব বলে, ভারত মাতা কি জয়। এটা নিয়ে কবিতা আছে, গান আছে। এটা ওনাদের একটা দেশপ্রেমের একটা মানে বহিঃপ্রকাশ। এটা আমি পছন্দ করি, কারণ প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ তার দেশকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? ইন্ডিয়ানরা কিন্তু, আপনি যতই ইন্ডিয়ানদের সমালোচনা করেন না কেন, ইন্ডিয়ানরা তাদের দেশের জন্য, দেশ মাতৃকার জন্য কিন্তু জীবন দিতে প্রস্তুত। ইন্ডিয়ানদের মধ্যে ব্যাপক দেশপ্রেম আছে, যেটা আমাদের বাঙালিদের মধ্যে নেই। খুবই দুঃখজনক। আচ্ছা, যাই হোক, তাহলে ভারত মাতার সন্তান কয়জন? টোটাল 28 জন। সে 28 জন সন্তানের মধ্যে ভাই কয়জন আর বোন কয়জন? বোন হচ্ছে 7 জন, তার বাকিরা সব ভাই। 21টা ভাই, 7টা বোন, 4 7 28। তার মানে প্রতি 3 ভাইয়ের জন্য 1 জন করে বোন আর কি। ঠিক আছে? ওকে, তাই এই 7টা রাজ্যকে আমরা বলি 7 সিস্টার্স। ওকে, তাহলে এখন একটু আসুন তো, এই 7 সিস্টার্স গুলো কি কি একটু দেখেন তো। এই রাজ্যগুলো কি কি? 7 সিস্টার্স এর রাজ্যগুলো হচ্ছে আসাম, 1 নম্বর রাজ্য আসাম। তারপরে হচ্ছে মেঘালয়, মেঘালয়। 3 নম্বরে হলো ত্রিপুরা। 7 সিস্টার্স এর মধ্যে 3 নম্বরে হচ্ছে ত্রিপুরা। এরপরে হলো 4 নম্বর মিজোরাম, মিজোরাম। 5 নম্বরে হচ্ছে নাগাল্যান্ড।
তারপরে হলো মণিপুর, মণিপুর। আচ্ছা, আর 7 নম্বর যে রাজ্যটা আছে সেটার নাম হচ্ছে অরুণাচল, অরুণাচল। কেমন? টোটাল 7টা। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, এই 7টা প্রদেশকে, ভারতের এই 7টা উত্তর পূর্বাঞ্চলীয় 7টা প্রদেশকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। আচ্ছা, এই সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু আমরা প্রায় সময় আলোচনা শুনি, অনেক বেশি আলোচিত হয় এই জিনিসটা, তাই না? হাইলি ফোকাসড, হাইলি মানে একটা খুবই হট একটা টপিক। কেন এত আলোচনা হয়? বাংলাদেশের নাম আসলেই সেভেন সিস্টার্স আসে। মানে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করতে গেলেই সবার আগে যে জিনিসটা আমাদের মুখে আসে, মনে আসে, সেটা হলো সেভেন সিস্টার্স, তাই না? এটা এত বেশি আলোচিত কেন হয়? আসেন আমরা আজকে এই জিনিসটা বুঝি। এই জিনিসটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, তাহলে আমরা আমাদের এই ভূরাজনৈতিক যে গুরুত্ব, এটাও বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, আসেন আমরা এক দিলে এখানে 2 পাখি মারবো। কেমন? সেভেন সিস্টার্স, এখানে টোটাল 7টা রাজ্য। আপনারা হয়তো এতক্ষণে অবশ্যই খেয়াল করে ফেলছেন যে এই 7টার মধ্যে 1টা, 2টা, 3টা, এই 4টা, এই 4টার সাথে কিন্তু বাংলাদেশের কি আছে? সীমানা আছে, আছে না? আছে। আমরা একটু আগে তো দেখলাম, এই যে দেখেন, এটা বাংলাদেশ, এই যে মেঘালয় সীমানা আছে, আসাম সীমানা আছে, ত্রিপুরা সীমানা আছে, মিজোরাম সীমানা আছে। তাহলে এই 4টা প্রদেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী, মানে সেভেন সিস্টার্স এর মধ্যে 4টা রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। আর সেভেন সিস্টার্স এর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী না এরকম রাজ্যের সংখ্যা তাহলে কয়টি? উত্তর হচ্ছে 3টি। কি কি? নাগাল্যান্ড, মণিপুর, আর একটা হচ্ছে কি? অরুণাচল। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই 3টা রাজ্য সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত, কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী না। ঠিক আছে? আর বাকি 4টা হলো সীমান্তবর্তী। কেমন? কারণ এই কথাটা কেন বারবার বলতেছি, পরীক্ষায় কিন্তু 2 টাইপের প্রশ্ন আসে। একটা হলো, প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে ভারতের টোটাল কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? এটার উত্তর হচ্ছে 5। পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আবার প্রশ্ন এইভাবেও আসতে পারে যে সেভেন সিস্টার্স এর মধ্যে টোটাল কয়টি রাজ্যে, সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? এইখানে কিন্তু উত্তর আবার 5 হবে না, এইখানে উত্তর হবে 4। কি কি? এখানে আবার পশ্চিমবাংলা বাদ যাবে, কারণ পশ্চিমবাংলা কিন্তু সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত না। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে পশ্চিমবাংলা ছাড়া যে 4টা আছে সেগুলো আমরা হিসেব মানে কাউন্ট করব। ওকে, এই জন্য আগে প্রশ্নটা ভালো করে বুঝবেন, প্রশ্ন বুঝে তারপরে উত্তর করার চেষ্টা করবেন। কেমন? এখানে কিন্তু আছে, কি আছে এখানে? যথেষ্ট ফারাক আছে। আমরা এই ফারাকটা যদি বুঝতে না পারি, তাহলে দেখা যাবে আমরা ভুল অপশন আনসার করে ফেলবো। কেমন? ওকে, এখন আমরা এই সেভেন সিস্টার্স এর জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে হলে আমরা আরেকটা ম্যাপে চলে যাব। যে ম্যাপটা হচ্ছে এইটা। 2টা ম্যাপ দেখাবো এখানে। কেমন? 2টা ম্যাপ দেখাবো, 2টা ম্যাপ দেখাবো। আচ্ছা, প্রথমে আগে এইটা দেখেন, এই ম্যাপটা একটু দেখেন। দেখেন এখানে 2টা, এখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশ, এইটা হচ্ছে আপনার নেপাল, এই বিশাল ভারতবর্ষ মানে ভারত। আর এই ভারতের ছোট্ট একটা সরু রাস্তা হচ্ছে এইটা, যেটাকে আমরা বলতেছি শিলিগুড়ি করিডোর। কি বলতেছি? শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারত এখানে তার যে রাজ্যগুলো আছে, এই যে দেখেন যে রাজ্যগুলো এখানে আছে, অর্থাৎ ভারত এখানে যে রাজ্যগুলোর সাথে দেখেন, ভারতের টোটাল 28টা রাজ্যের মধ্যে 7টা রাজ্যের অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তর এবং পশ্চিমে। এই যে এখানে, যেগুলোকে আমরা একত্রে কি বলি? সেভেন সিস্টার্স বলি। কি বলি? সেভেন সিস্টার্স বলি। তো এই সেভেন সিস্টার্স এর সাথে ভারতের মূল যে অঞ্চল, মূল যে মানে ল্যান্ড, এটার সাথে যে কানেকশন, সংযুক্তি, এইটা মূলত এই রাস্তার মধ্য দিয়ে। এই রাস্তাটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। ছোট্ট একটা সরু রাস্তা। এটা হলো ভারতের একিলিস হিল। একিলিস হিলকে আমরা কি বলি? উইক পয়েন্ট, মানে যেটা দুর্বল দিক আর কি। বাংলাদেশও কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একাধিক কি আছে? উইক পয়েন্ট আছে। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় রাষ্ট্রের কিন্তু কিছু উইক পয়েন্ট থাকে। আপনি যখন আপনার শত্রুর উইক পয়েন্ট যখন জেনে যাবেন, তখন কিন্তু আপনি তাকে পরাজিত করতে পারবেন খুব সহজে, কৌশল অ্যাপ্লাই করে। এজন্য যখন আপনি আপনার শত্রুর সাথে ফাইট করবেন, তখন আপনার সবার আগে যে জিনিসটা করতে হবে, শত্রুর উইক পয়েন্ট কোথায় আছে সেটা আগে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ভারত একটা পরাশক্তি, কোনো সন্দেহ নেই, কিন্তু ভারতের উইক পয়েন্ট কোনটা? ভারতের উইক পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে ভারতের উইক পয়েন্ট, যেটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। এটা কেন উইক পয়েন্ট? এই জায়গাটাই হচ্ছে আমাদের বাংলাদেশের গুরুত্ব। দেখেন, এই 7টা রাজ্যে ভারত যদি যেতে চায়, ভারত কিন্তু কলকাতা মানে সমুদ্র পথে যাইতে পারবে না, কারণ সমুদ্র পথে এখানে ব্লক করা, অর্থাৎ বাংলাদেশের মাটির উপর দিয়ে তাকে যাইতে হবে। বাংলাদেশের ভূমি ইউজ না করে সে তার সেভেন সিস্টার্সে যাওয়ার কোনো রাস্তা নেই। তার মানে তার একমাত্র জায়গা আছে হচ্ছে এই রাস্তাটা দিয়ে, যেটাকে আমরা বলছি শিলিগুড়ি করিডোর। ঠিক আছে? তো এখন ধরেন কোনো কারণে
আমরা তো সবাই এটা কম বেশ জানি যে এই অঞ্চলের মধ্যে দুইটা বৈরী প্রতিবেশী আছে, একটা হলো চীন আর একটা হচ্ছে ভারত। দুইটা তারা আঞ্চলিক পরাশক্তি হিসেবে বর্তমানে আছে, এবং কে কাকে ডিফিট করে মানে ছাড়িয়ে যাবে, হ্যাঁ, কে কাকে পরাজিত করে দমন করবে সেই প্রচেষ্টা তারা লিপ্ত। তো ধরেন কোনো কারণে ভারতের সাথে চীনের যুদ্ধ শুরু হলো, ভারতের সাথে চীনের কি হলো, যুদ্ধ শুরু হলো, ফাইট শুরু হলো। তাহলে এই ক্ষেত্রে চীন সবার আগে যে কাজটা করবে, ভারতের সব জায়গায় সে অ্যাটাক করবে না, সে ভারতের যেই জায়গাটাই প্রথম অ্যাটাক করবে সেটা হচ্ছে এই জায়গাটা, আই মিন শিলিগুড়ি করিডোর, কারণ এটা ভারতের উইক পয়েন্ট। চীন এখানে অ্যাটাক করে এই জায়গাটা ব্লক করে দিবে। কেন ব্লক করে দিবে বলুন তো? কারণ এই ছোট্ট জায়গাটার এই পাশে বাংলাদেশ, এই পাশে হচ্ছে কি নেপাল। চীন যদি এটা ব্লক করে দেয়, তাহলে এখন বলেন তো ভারত কি আর এই 7টা রাজ্যে যাইতে পারবে? এখানে কি সে যাইতে পারবে? যাইতে পারবে না। তার মানে এই জায়গাগুলোতে যুদ্ধ না করে চীন এগুলো দখল করে নিতে পারবে খুব সহজে। এই জন্য এইটা হলো ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা। আচ্ছা ধরেন চীন যুদ্ধ করার সময় প্রথমে অ্যাটাক করে এই জায়গাটা ব্লক করে দিয়ে পুরো 7টা রাজ্যকে আলাদা করে ফেললো, ভারত থেকে আলাদা করে ফেললো, কেমন? তাহলে ভারত তো আর এখানে যাইতে পারবে না, তার মানে সকল রাজ্যগুলো চীনের দখলে চলে গেল। ভারত কিন্তু যুদ্ধের প্রথম প্রহরে 50% পরাজিত হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ভারতের হাতে এখন একটা অপশন আছে, এখনো কিন্তু একটা অপশন আছে। অপশন আছে কি? ধরেন চীন এটা করলো, করার পরে এটা ব্লক হয়ে গেল। এখন ভারত তখন কি করতে পারে? ভারত তখন বাংলাদেশের উপর দিয়ে যাইতে পারে, এই যে বাংলাদেশের মাটি ব্যবহার করে এখানে আসতে পারে, বাংলাদেশের বন্দর ব্যবহার করে আসতে পারে, সুযোগ আছে। কিন্তু কথা হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি ভালো না খারাপ, এইটার উপরে ডিপেন্ড করে এই সুযোগটা বাংলাদেশ ভারতকে দিবে কিনা। যদি সম্পর্ক ভালো থাকে, মধুর থাকে, ভাইয়ের সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ ভারতকে বলবে তুমি যেহেতু বিপদে পড়ছো, কোনো সমস্যা নাই, তোমার শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে গেছে, তাতে কি, আমি তো আছি তাই না, মেহু না, তোমার ব্রাদার তো আছে তাই না, তুমি আমার বেনাপোল বন্দর দিয়ে তুমি পদ্মা সেতু বানাইছি, কত সুন্দর পদ্মা সেতু বানাইছি, তুমি এই সেতুর উপর দিয়ে তোমার অস্ত্র শস্ত্র নিয়ে আসো, তুমি তুমি আগরতলায় আসো, তুমি গুয়াহাটিতে আসো, হ্যাঁ, তুমি তোমার এই এই অঞ্চলগুলো তুমি কি করো, ধরে রাখো, কোনো সমস্যা নাই। চীন, আমি চীনকে এখানে ঢুকতেই দেবো না। এটা সম্ভব কখন? যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা মধুর হয়। আর যদি মধুর না হয়, তাহলে বাংলাদেশ বলবে এটা তোমাদের খেলা ভাই, আমি এখানে জড়াবো না, তুমি তোমার সাথে, তুমি চীনের সাথে যা ইচ্ছা তা করো, বিকজ আমি চীন আমার বন্ধু, আমি চীনকে খেপাইতে পারবো না, আমি তোমাকে আমার মাটি ব্যবহার করতে দেব না। তখন ভারত কিন্তু বেকায়দায় পড়ে যাবে। তাহলে এখন এখানে একটা প্রশ্ন আসে, ভারতের অস্তিত্বের জন্য, 7 সিস্টার্স রক্ষা করার জন্য ভারতের যে রাষ্ট্রটাকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেই রাষ্ট্রটার নাম হলো বাংলাদেশ। তার মানে ইন্ডিয়া ইজ মোর ডিপেন্ডেন্ট অন বাংলাদেশ দেন বাংলাদেশ ইজ ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া। এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশ তো ইন্ডিয়ার উপরে অনেক কিছুর জন্য নির্ভরশীল। হ্যাঁ নির্ভরশীল, কিসের জন্য নির্ভরশীল? কাঁচামরিচের জন্য নির্ভরশীল, আলুর জন্য নির্ভরশীল, তেলের জন্য নির্ভরশীল, তুলা, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন মার্কেটকে শান্ত করার জন্য বাংলাদেশ সরকার ইন্ডিয়া থেকে সেই কাঁচামালটা এনে মার্কেটটা কি করে, মার্কেটে সাপ্লাই বাড়িয়ে দেয় এবং মার্কেট মোটামুটি শীতল হয়ে যায়। এই কাজটা ইন্ডিয়া থেকে আমরা সবসময় পেয়ে থাকি। তাহলে এখন কথা হলো, এই কাঁচামালটা কি ইন্ডিয়া থেকে না আনলে কি অন্য দেশ থেকে আনা সম্ভব না? অবশ্যই সম্ভব। চীনও তো আমাদেরকে দিতে পারে, আমাদেরকে মিয়ানমার, যে কোনো রাষ্ট্র থেকে আমরা আনতে পারি। তার মানে এখানে ইন্ডিয়া ইজ নট দি অনলি অপশন, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য অপশনস। পার্থক্য আছে। অর্থাৎ আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করি ছোট্ট কিছু জিনিসের জন্য, কিন্তু ইন্ডিয়া আমাদের উপরে ডিপেন্ড করে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে ইন্ডিয়া আমাদের সাথে বন্ধুত্ব করবে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে, এটা ইন্ডিয়ার জন্য অনেক বেশি দরকারি, আমাদের চাইতে অনেক বেশি প্রয়োজনীয় তাদের তাদের মানে নিজেদের স্বার্থে। ঠিক আছে, এখন ইন্ডিয়া সরকার যদি এটা বুঝতে পারে, তাহলে মাশাআল্লাহ ভালো, আমরাও ভালো থাকবো, তারাও ভালো থাকবে, সবাই ভালো থাকবো। ঠিক আছে, আর যদি না বুঝতে পারে, তাহলে এই সুযোগটাই নিবে হলো চীন। তো এই জন্য আমি আশা করবো আমাদের রাষ্ট্র এবং ইন্ডিয়ান যে সরকার, তারা সবাই মিলে একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে, মানে এই পররাষ্ট্রনীতির এই বিষয়টা মাথায় রেখে তারা কি করবে, কাজ করবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই শিলিগুড়ি করিডোর, এইটাকে বলা হয় চিকেন স্ন্যাক, এটাকে ইন্ডিয়ার গলা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার গলা কেন বলা হয় এটাকে? এইটা বুঝতে হলে আপনাকে এই মানচিত্রটা দেখতে হবে, এই মানচিত্রটা আপনাকে দেখতে হবে। একটু খেয়াল করেন তো, এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া, দেখছেন? পুরো ইন্ডিয়াটাকে যদি আপনি একসাথে করেন, তাহলে এটাকে পুরো মুরগির মতো মনে হয়। মানে ইন্ডিয়া ইজ এ চিকেন, ইন্ডিয়া লুকস লাইক এ চিকেন ইন দ্য ম্যাপ। কিভাবে দেখেন, এটা ইন্ডিয়া, দেখছেন? এটা পুরোটা ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, মুরগির পা, এটা মুরগির বডি, এটা মুরগির মাথা, যেটা 7 সিস্টার্স, আর মুরগির গলা হচ্ছে এটা। গলার নিচে একটা রাষ্ট্র আছে যেটার নাম হচ্ছে বাংলাদেশ, যেটার নাম কি, বাংলাদেশ। দেখছেন? আর এই গলাটা যদি আমি, গলাটার একেবারে সরু জায়গাটা হচ্ছে চিকেন স্ন্যাক। এখন এটা কেটে দেওয়া মানে মাথার পুরো আলাদা হয়ে যাওয়া। তার মানে ইন্ডিয়ার অস্তিত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো শিলিগুড়ি করিডোর, আর তার পাশের যে রাষ্ট্রটা অর্থাৎ বাংলাদেশ।
তাহলে আমরা কি আমাদের এই অঞ্চলে ভারতের কাছে আমাদের যে তাৎপর্য গুরুত্ব এটাকে আমরা বুঝতে পারছি। আবার ভারতের কাছে গুরুত্ব মানে চীনের কাছেও গুরুত্ব, কারণ চীন সবসময় চাইবে বাংলাদেশকে তার নিজের বলয়ের মধ্যে রাখতে, সে যাতে ভারতের বলয়ে না ঢুকে পড়ে, সে যাতে বাংলাদেশের মানে চীনের বলয়ে থাকে। কারণ চীন বাংলাদেশকে যদি তার বলয়ে রাখতে পারে তাহলে ভারতকে মোকাবেলা করা চীনের জন্য একেবারে সহজ হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা এখানে আসলে পরাশক্তি খেলা। কথা আছে না যে রাজায় রাজা যুদ্ধ করে উলুখাগড়ার প্রাণ যায়, এখানে রাজা হচ্ছে ভারত এবং চীন, আর উলুখাগড়া হচ্ছে আমরা আজীবন উলুখাগড়ায় ছিলাম, ভবিষ্যতেও ইনশাল্লাহ উলুখাগড়া থাকবো, ইনশাল্লাহ মানে আশাবাদী আমরা ইনশাল্লাহ থাকতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে বাস্তবতা। তাহলে এখন বলেন তো এই ক্লাসটা মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করেছি, এই আলোচনাটা করার কারণে আমরা এতটুকু তো অ্যাটলিস্ট বুঝতে পারছি যে এই দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এইটা আমাদের জন্য আসলে আশীর্বাদ, এটা আমাদের জন্য অভিশাপ না। কিন্তু আমাদের অভিশাপ কি জানেন? আমাদের অভিশাপ হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। আমরা যে মানে অ্যাডভান্টেজটা, যে লেভারেজটা আমরা নিতে পারতাম এখান থেকে, সেটা আমরা নিতে পারিনি। আমরা চাইলে ভারতকেও নাচাইতে পারতাম, চীনকেও নাচাইতে পারতাম, দুইটা পরাশক্তিকে নাচাইয়ে দুইটারে পাগল বানাইয়ে আমরা নিজেরা সুখে থাকতে পারতাম। কিন্তু আমরা দেখা গেছে দুইটারে ভালো রেখে আমরা নিজেরাই পাগল হয়ে গেছি, আমরা নিজেরাই দুঃখে কষ্টে আছি। আমরা না পাইছি চীন থেকে কিছু নিতে পারছি, আদায় করতে পারছি, না পারছি ভারত থেকে কিছু আদায় করতে। আমরা কারো কাছ থেকে কিছু পাইনি, শুধু দিছি। আমরা শুধু কি করছি? দিছি। আর এটা যে দিছি এটার প্রমাণ হচ্ছে আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন উনি একটা কথা কিন্তু বলছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা কখনোই বলতে পারবে না। এখন ভারতকে উনি কি দিয়েছেন এটা গড নোস, আল্লাহ ভালো জানে। এমন কিছু দিয়েছেন যে উনি আজকে ওখানে চলে গেছেন, এই দেশে আর থাকতে পারলেন না। আল্লাহ ওনার এই দেশে থাকার আসলে সৌভাগ্য রাখেন নাই, ওখানে উনি চলে গেছেন। এত কিছু উনি দিয়েছেন ভারতকে। ঠিক আছে, তো যাই হোক, ভারতকে আমরা আরো দিতে চাই, আমরা আরো দেবো ইনশাল্লাহ ভবিষ্যতে। তবে আমরা শুধু দেব না, আমরা নেবো কিছুটা। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক সম্পর্ক হবে, কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক কখনো একমুখী হয় না, সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেক। দেবো এবং নিব। কেমন? যদি এই সম্পর্কটা এইভাবে চলে তাহলে ইনশাল্লাহ ভারতও সেফ থাকবে, বাংলাদেশও সেফ থাকবে। আর যদি সম্পর্কটা একমুখী হয়ে যায়, ওয়ান সাইডেড হয়ে যায়, ভারত শুধু নিবে আর নিবে, কিছুই দিবে না, তখন কিন্তু এই সুযোগটা চীন নিবে। চীন তখন আমার কাছে শুধু আসবে, আমাকে শুধু দিতেই থাকবে, বলে যে তোমরা নাও, যা ইচ্ছে তা না। অলরেডি তো আবার শুরু করছে চীন। আপনারা দেখছেন হয়তো কিছুদিন আগে ডাকসুর নেতৃবৃন্দরা চীনে গেছে, এরপরে ওরা আসার পর আবার ছাত্র দলের নেতারা গেছে। এগুলো কিসের লক্ষণ বুঝতেছেন তো? আশা করি এগুলো লক্ষণ হচ্ছে বাংলাদেশ বিগত সরকার পতনের পরে বাংলাদেশ কিছুটা ভারত থেকে বিমুখ হয়ে গেছে, আর এই বিমুখ হওয়ার সুযোগটা নিচ্ছে হলো চীন, এবং সামনে তারা আরো নিবে। এজন্য আমি বলবো ভারত সরকারকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা একটা ব্যালেন্স করেন। আমরাও চাই না যে আমরা চীনের পকেটে ঢুকে যাই, আমরা চাই না আমরা ভারতের পকেটে ঢুকে, আমরা চাই আমরা সম্মান, আত্মসম্মান, মর্যাদা নিয়ে আমরা দুইটা পরাশক্তির মাঝখানে সম্মান এবং আত্মমর্যাদা নিয়ে আমরা বসবাস করতে চাই। ঠিক আছে, আমরা চাই ভারত আমাদেরকে রেসপেক্ট করবে, চীন আমাদেরকে রেসপেক্ট করবে। আমরা এটা চাই না যে আমরা হয় ভারতের গুটির মানে দাবার গুটি অথবা আমরা চীনের দাবার গুটি হব, এটা আমরা চাই না। ঠিক আছে, উই ডোন্ট ওয়ান্ট টু বি ফুটবল, আমরা কারো মানে ফুটবল হতে চাই না। ঠিক আছে, আমরা বন্ধু হতে চাই, উই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এতটুকু আলোচনা ক্লিয়ার। আলোচনা করবো না, আলোচনা শেষ। এখন কিছু প্রশ্ন সলভ করবো, এরপর আমরা ক্লাস শেষ করবো। এখন আপনারা যারা ক্লাসে আছেন বা এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনছেন, আমাকে একটু রিকোয়েস্ট, একটু বলেন তো আমাকে আপনারা এই বুঝছেন কিনা আলোচনাটা। আমাদের আলোচনার মধ্যে আজকে 3-4টা জিনিস কিন্তু আমি খুব কি বলবো একেবারে ডিপলি আলোচনা করছি। একটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়, এটা বের করছি রেখা, আন্তর্জাতিক কিছু রেখার মাধ্যমে। বাংলাদেশের আবহাওয়াটা কেন নাতিশীতোষ্ণ, এইটার কিছুটা ব্যাখ্যা আমি দিয়েছি। তারপরে বাংলাদেশের সময়ের সাথে অন্যান্য রাষ্ট্রের যে সময়ের ব্যবধান, এটাও আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষের যে অংশটুকু ছিল সেটা হলো বাংলাদেশের যে সীমানা, বাংলাদেশের সাথে কয়টা রাষ্ট্রের সীমানা আছে এবং সেই রাষ্ট্রের সীমানা আমাদের ভৌগোলিক যে অবস্থান, এই অবস্থানের কারণে আমরা জিওগ্রাফিক্যালি কোন কোন অ্যাডভান্টেজ গুলো আমরা পেতে পারি, কার কাছ থেকে পেতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় আপনারা কিছুটা হলেও ধারণা পাইছেন। সো জাস্ট যদি ধারণা পেয়ে থাকেন ইনশাল্লাহ, তাহলে আমার আর কোনো সে নাই, আমি এখনই সামনে আগাবো, অর্থাৎ কোয়েশ্চন সলভে চলে যাবো। ঠিক আছে, তারপরেও আপনারা যদি মানে কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। জিজ্ঞেস করার মতো অনেক জিনিস এখানে আছে, অনেক কিছু জানার আছে, জানা থাকতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, ওকে, আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি আগাইতে থাকি সামনে ইনশাল্লাহ। চলেন আমরা তাহলে প্রথম যে প্রশ্নটা, আমি খুব দ্রুত প্রশ্নগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, আপনারাও আনসার করার চেষ্টা করেন। আপনারা প্রশ্ন যখন যেটা সামনে আসবে স্ক্রিনে সেটা আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, আমি তারপরে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি অল্প সময়ে। আমরা
প্রথম যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? আচ্ছা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? এইটার উত্তরটা একটু জাস্ট একটা মিনিট আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি। এটা এভাবে বলে দিলে হবে না, আনসারটা আমি জাস্ট একটু দেখাচ্ছি। তবে আপনারা মূল থিমটা কিন্তু আপনাদের জানা হয়ে গেছে ততক্ষণে, ঠিক আছে? আশা করি বুঝতে পারবেন। ধরেন এইটা হলো বাংলাদেশ, তাই না? এইটা হলো বাংলাদেশ। এই যে এটা আমি কি আঁকতেছি, আমি কি বাংলাদেশের ম্যাপ আঁকা ভুলে গেলাম? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এই যে এইটা হলো ধরেন বাংলাদেশ, এটা হলো বাংলাদেশ, তাই না? তো এই বাংলাদেশের ঠিক মাঝ বরাবর দুইটা রেখা গিয়েছে, একটা উত্তর দক্ষিণে আর একটা পূর্ব পশ্চিমে। এই রেখাটাকে আমরা বলতেছি কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ এটার মান ছিল কত? 23.5, মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তাই না? আর মাঝখানে উত্তর দক্ষিণে যেটা গিয়েছে এটার নাম দিয়েছিলাম 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এটা তো আশা করি সবারই মনে আছে, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস কিন্তু আমরা এখানে খেয়াল করব, সেটা হলো এই রেখাটা আমাদেরকে জিজ্ঞেস করছে হলো ভৌগোলিক অবস্থান কোনটি। এটার উত্তর হবে হচ্ছে এইটা। এটার উত্তর হবে 88 ডিগ্রি 88.1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। অর্থাৎ আমরা তো পূর্ব দ্রাঘিমাংশে পড়ছি, তাই না? এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, তার মানে এটা হলো বাংলাদেশের মাঝ বরাবর রেখা। আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে যে দুইটা রেখার মাঝ বরাবর, অর্থাৎ এইখানে যে রেখাটা আছে আর এই বরাবর, বাংলাদেশের পূর্ব যে সীমান্ত, পূর্ব সীমান্ত বরাবর যে পূর্ব দ্রাঘিমা রেখাটা আছে, এইটার মান হইল 92.41, আর এই রেখাটার মান হইল 88.01, আর মাঝখানে যেটা এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এই যে, বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু শুধু মাঝখানেরটা এতক্ষণ জানছি, কিন্তু এই বাংলাদেশের সর্বপূর্বে আর সর্বপশ্চিমের সাথেও তো দুইটা রেখা আছে না? কারণ আমরা জানি এই রেখাগুলো সমান্তরাল, এখানে শত শত রেখা আছে, কল্পিত রেখা আছে। তাহলে বাংলাদেশের সর্বপশ্চিমে কল্পিত রেখাটা হলো কত? 88.1, হ্যাঁ, থেকে, আর সর্বপূর্বের যে রেখাটা এটা হচ্ছে 92.41 মিনিট। কেমন? তাহলে এই দুই রেখার মাঝখানে হচ্ছে বাংলাদেশের পুরো অবস্থানটা। আশা করি ক্লিয়ার। এইটা দেখালাম, এখন আর একটু ক্লিয়ার হয়েছে আপনাদের। ম্যাপটা না দেখালে হয়তো অতটা ক্লিয়ার হতো না, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। 2 নম্বর প্রশ্নটা একেবারেই সহজ, এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশের অবস্থান? এখানে 4টা রেখার নাম আছে। একটা হলো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েটর, আর একটা হচ্ছে আর্কটিক সার্কেল। কেমন? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এটার বাংলা হচ্ছে মরু কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর ট্রপিক অফ ক্যান্সার এটার বাংলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? তাহলে আশা করি উত্তর তো এখানে আমরা পেয়ে যাচ্ছি। কর্কট ক্রান্তি রেখা আর একটা হলো মকর ক্রান্তি রেখা, এই দুইটার মধ্যে বাংলাদেশের অবস্থান কোন রেখার উপরে? অবশ্যই কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে এইটা। উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে এইটা, ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার এটাকে আমরা বাংলায় বলি কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এটার মান কত? এটার মান হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, উত্তর অক্ষরেখা। কেমন? সব লিখে দিলাম, মানও লিখে দিলাম। এটা বাংলা হচ্ছে নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষরেখা। নিরক্ষরেখার আরেকটা নাম কি বলছিলাম? বিষুব রেখা। কেমন? অর্থাৎ পৃথিবীর ঠিক মাঝ বরাবর, মধ্যখান দিয়ে, সেন্টার পয়েন্ট দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা গিয়েছে হরাইজন্টালি, এটাকে ইংরেজিতে বলা হয় ইকুয়েটর, বাংলাতে বলা হয় নিরক্ষরেখা অথবা বিষুব রেখা, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পৃথিবীতে দুইটা রাষ্ট্র আছে, এই শব্দ দিয়ে দুইটা রাষ্ট্র আছে। একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র, যারা ফুটবল খেলে, বিশ্বকাপে অবশ্য তারা খেলবে। ইকুয়েডর নাম শুনেছেন? ইকুয়েডর ফুটবল খেলে, কিন্তু এই ইকুয়েডর শব্দটা আসছে মূলত ইকুয়েটর থেকে। আর আফ্রিকার মধ্যে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটার অবস্থান হচ্ছে ঠিক এই রেখার উপরে, মানে নিরক্ষ রেখার উপরে। ওই রাষ্ট্রটার নাম হচ্ছে নিরক্ষীয় গিনি, মানে ইকুয়াটোরিয়াল গিনি। তার মানে নিরক্ষরেখা এই নামের সাথে মিল রেখে পৃথিবীতে দুইটা দেশ আছে, স্বাধীন দেশ আছে। একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর, আর একটা হলো আফ্রিকার রাষ্ট্র নিরক্ষীয় গিনি, মানে ইকুয়েটোরিয়াল গিনি, ঠিক আছে? ওকে। আর আর্কটিক সার্কেল, আর্কটিক হলো পৃথিবীর উত্তর মেরু যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আর্কটিক সার্কেল, ঠিক আছে? আর অ্যান্টার্কটিক সার্কেল মানে হলো কুমেরু। আর্কটিক সার্কেল হচ্ছে সুমেরু বৃত্ত, আর অ্যান্টার্কটিক সার্কেল হচ্ছে দক্ষিণ দিকে, যেটাকে আমরা বলি কুমেরু বৃত্ত। সুমেরু কুমেরু, সুমেরু কুমেরু, ঠিক আছে? সুমেরু এবং কুমেরু এগুলো হলো শীতল এলাকা। আশা করি আনসার ক্লিয়ার, ব্যাখ্যাও ক্লিয়ার। এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে।
নাম্বার প্রশ্ন, সবাই আনসার করার চেষ্টা করেন। 3 নাম্বার যে প্রশ্নটা, 3 নাম্বার যে প্রশ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থান, হ্যাঁ বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের, হ্যাঁ বাংলাদেশের অবস্থানটা কোথায়, উত্তর অক্ষাংশের কোন জায়গায়। দেখেন আমরা কিন্তু এর আগে বাংলাদেশের ম্যাপটা ড্র করে এইভাবে দেখিয়েছিলাম, তাই না? মাঝখানে 90, এই পাশে 88, ওই পাশে হচ্ছে 92, অর্থাৎ দ্রাঘিমাংশের মাধ্যমে বাংলাদেশের লোকেশনটা কোথায় সেটা আমরা দেখেছি। আর এই প্রশ্নের উত্তরটা হলো অক্ষরেখার ভিত্তিতে বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটার উত্তরটা আমরা এখন ফাইন্ড আউট করবো এখান থেকে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের কোন 2টি ডিগ্রির মাঝ বরাবর? আচ্ছা এটা আমরা তো এইটা জানি যে ধরেন এইটা যদি বাংলাদেশ হয়, হ্যাঁ এটা যদি বাংলাদেশ হয়, হ্যাঁ ধরেন এটা বাংলাদেশ, তাহলে বাংলাদেশের ঠিক মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে সেটার মান কত? সেটার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তাই না? আচ্ছা এখন আমাদেরকে বলতেছে যে কোন 2টা রেখার মাঝ বরাবর বাংলাদেশের মানে মাঝে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ এখানে এই রেখাটা আর এই রেখাটা, আই মিন তেতুলিয়ার উপর দিয়ে যে রেখাটা গিয়েছে এবং টেকনাফের উপর দিয়ে যে রেখাটা গিয়েছে, ওই 2টা রেখার নাম কি বা মান কত, মানটা কত? কেমন মাঝখানে যেটা আমরা জানি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা মানে কর্কট, কিন্তু এইটা আর এইটার নাম মান কত? এটার উত্তর হলো 20 দশমিক মানে 20 ডিগ্রি দশমিক 34 মিনিট থেকে 26 ডিগ্রি দশমিক কত 26 ডিগ্রি 38 মিনিট, ঠিক আছে? 26 ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38, অর্থাৎ এইটার মান হলো 20 ডিগ্রি, ঠিক আছে? 20 ডিগ্রি কত হলো 34 মিনিট, আর এই রেখাটার মান হইলো 26 ডিগ্রি 38 মিনিট, আর মাঝখানে যে রেখাটা আছে এটার মান হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা হলো 20 ডিগ্রি 34 উত্তর অক্ষরেখা, আর এটা হলো 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখা। বুঝতে পারছেন? যেহেতু বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষরেখায় পড়ছে, মানে উত্তর গোলার্ধে পড়ছে, সবগুলাই উত্তর। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এর আগের 1 নম্বর প্রশ্নটা পেয়েছিলাম হচ্ছে এই রেখাটার মান কত আর এই রেখাটার মান কত, আর 3 নম্বর কোয়েশ্চেনের মধ্যে আমরা পেয়ে গেলাম এই রেখাটার মান কত আর এই রেখাটার মান কত, আর মাঝখানে যে 2টা রেখা এগুলোর মান তো আমরা সেই ক্লাসের প্রথম দিকে জেনে গেছি, তাই না? ওটা তো আমাদের ক্লিয়ার। তাহলে আশা করি আজকে আপনারা এই ক্লাসের মাধ্যমে এবং এই 2টা কোয়েশ্চেন সলিউশনের মাধ্যমে বাংলাদেশের ঠিক মাঝ বরাবর কোন রেখাগুলো গিয়েছে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে, এবং সর্ব উত্তর সীমান্তে সর্ব দক্ষিণ সীমান্তে কোন 2টা রেখা, পশ্চিম সীমান্তে এবং সর্ব পূর্বের সীমান্তে কোন 2টা রেখার অবস্থান, মোটামুটি সবই ক্লিয়ার আমাদের, ঠিক আছে? ওকে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনাদের পরীক্ষায় প্রশ্ন যতই কঠিন হোক আনসার করা সহজ। বুঝতে পারছেন? এই জন্য যেটা পড়বেন সেটা একটু ভালো করে পড়বেন, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ। কেমন? আমরা বেশিক্ষণ আর নেই, আমাদের ক্লাস 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমরা সর্বোচ্চ 10 মিনিট থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে 5টা প্রশ্ন, আমরা 10টা প্রশ্ন সলভ করবো, এগুলা শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হলো, দেখেন এটা বিসিএস পরীক্ষা আসছে 41 বিসিএস এর, অর্থাৎ রিসেন্ট একটা কোয়েশ্চেন, 41 বিসিএস এর একটা প্রশ্ন। এই যে প্রশ্নটা হলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ভারতের রাজ্য কয়টি? এটা তো আর ব্যাখ্যা দেওয়ার তো আর কোনো প্রয়োজন নাই, আছে? কোনো প্রয়োজন নাই, বিকজ আমরা অলরেডি এটার ব্যাখ্যা দিয়েই তো আমরা আলোচনা করছি এতক্ষণ ম্যাপ দিয়ে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? এটার উত্তরটা আমি আবারও দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা এটা সবাই ক্লিয়ার। ভারতের টোটাল রাজ্য হচ্ছে 28টা, তার মধ্যে 5টা রাজ্যের সাথে বাংলাদেশের কি আছে? সীমানা আছে। 5টা রাজ্যের সাথে বাংলাদেশের কি আছে? সীমানা আছে। কোনটা উত্তর? এই যে 5টা কি কি রাজ্য? পশ্চিম দিকে হলো পশ্চিম বাংলা, উত্তর দিকে হলো পশ্চিম বাংলা কিছুটা আছে, আসাম আছে, মেঘালয় আছে 2টা, আর পূর্ব দিকে হচ্ছে ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিম বাংলা, টোটাল কয়টা হলো? 5টা। এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশের মানে ভারতের এই 5টা রাজ্যের সাথে কি আছে? বাংলাদেশের সীমানা আছে। কেমন? উত্তর ক্লিয়ার, ব্যাখ্যাও ক্লিয়ার। চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এর পরের প্রশ্নটা হলো মিয়ানমারের সাথে। কেমন? এটাও গুরুত্বপূর্ণ, কারণ শুধু ভারত পড়লে তো হবে না, মিয়ানমারও তো আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশ। বুঝতে পারছেন? মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশ। আমি তো এটা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে সমুদ্র পথে, আই মিন বঙ্গোপসাগরে, ভারতের তুলনায় মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কটা বেশি মানে জোর দেওয়া উচিত, কারণ মিয়ানমার বিশাল সমুদ্র এলাকা নিয়ে একটা রাষ্ট্র, ঠিক আছে? মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক থাকলে আমাদেরই লাভ। এক কথায় প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখলে এটা সবারই লাভ, কারোর লস নাই, ঠিক আছে? কিন্তু সম্পর্ক খারাপ থাকলে সমস্যা, ঠিক আছে? ওকে, আর সবচেয়ে বড় কথা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্সে, মানে আন্তর্জাতিক রাজনীতিতে
বন্ধু শত্রু বলে কোনো কথা নাই, ঠিক আছে? সবকিছু হলো স্বার্থের খেলা। স্বার্থ যেখানে থাকবে সেখানে বন্ধুত্ব থাকবে, যেখানে স্বার্থ নাই সেখানে বন্ধুত্ব নাই। আপনি এটা একটু যদি ইতিহাস দেখেন, বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের সাথে যাদের সম্পর্ক খুবই ভালো ছিল তাদের সাথে এখন আমাদের শত্রুতা, আবার ওই সময় যাদের আমাদের সাথে শত্রুতা ছিল তাদের সাথে আমাদের এখন বন্ধুত্ব। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে? চীনের সাথে। অথচ চীন 1975 সালে ৭৪ সালের আগ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভেটো দিছে অনেকবার। এক। ২ নাম্বার হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫-এর ১৫ই আগস্ট মৃত্যুর প্রায় ১৫ দিন পরে ৩১শে আগস্ট ১৯৭৫ সালে চীন আমাদেরকে স্বীকৃতি প্রদান করছে। অথচ সেই চীন আজকে বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু। আর ৭১-এ আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল কে? সোভিয়েত ইউনিয়ন এবং ভারত। এখন আমাদের সাথে তাদের সম্পর্ক যায় অবস্থা। বুঝতে পারছেন? তো এইটাই হলো বাস্তবতা। অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্সে নো ফ্রেন্ড নো মানে এনিমি, ঠিক আছে? সবাই বন্ধু সবাই শত্রু, এটা স্বার্থের খেলা। ওকে, ৫ নম্বর প্রশ্ন, মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? আচ্ছা, এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ এই কোয়েশ্চেনটা আমরা আজকের আলোচনায় এখনো পর্যন্ত করি নাই। সো আমি জানি না আপনারা আনসার করতে পারবেন কিনা, বাট তারপরেও চেষ্টা করে যান। প্রশ্নটা হলো মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে? কেমন? বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে? আচ্ছা, আমরা তো এটা জানি যে দিস ইজ বাংলাদেশ, তাই না? দিস ইজ বাংলাদেশ, এই যে এটা হলো বাংলাদেশ। এই যে বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশের মধ্যে টোটাল জেলা আছে কয়টা এইটা আমাদেরকে আগে জানতে হবে। বাংলাদেশের টোটাল জেলা হচ্ছে ৬৪টা। কয়টা? ৬৪টা। এই ৬৪টা জেলাকে আবার আমরা দুই ভাগ করব। একটা হচ্ছে ৩২, এদিকেও ৩২, এইদিকেও ৩২। এই ৩২টা হলো সীমান্তবর্তী। এই ৩২টা কত? সীমান্তবর্তী। আর এই ৩২টা সীমান্তবর্তী না, মানে এগুলোর অবস্থান সীমান্তের সাথে লাগানো না, এগুলো ভিতরে। অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে যে সীমানা আছে সেই সীমানার সাথে টোটাল কয়টা রাজ্য আছে, কয়টা জেলা আছে? বাংলাদেশের ৩২টা। এই ৩২টা জেলার মধ্যে আবার কিছু ভারতের সাথে, কিছু হচ্ছে আবার মিয়ানমারের সাথে। তো এখন প্রশ্ন হলো মিয়ানমারের সাথে কয়টা জেলা আছে, ভারতের সাথে কয়টা জেলা আছে সীমান্তবর্তী? এইটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনায় আসে নাই, এটা আমরা এখন নতুন জানতেছি। একটু সবাই মনোযোগ দিয়ে এটা একটু নোট ডাউন করে নিন সবাই, হ্যাঁ? এটা একটু খাতায় সবাই লিখে নেন যে বাংলাদেশের টোটাল ৩২টি সীমান্তবর্তী জেলার মধ্যে ৩০টা জেলার সাথে হচ্ছে ভারতের কানেকশন। কয়টা জেলা? ৩০টা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে ৩০টা যদি ভারতের সাথে হয়, টোটাল ৩২, ৩০টা যদি ভারতের সাথে সীমান্তবর্তী হয় তাহলে আর বাকি থাকলো কয়টা? ২টা। ২টার সাথে হচ্ছে মিয়ানমারের সম্পর্ক, বিকজ ওই ২ আর এখানে ৩০ সমান সমান কত? ৩২। আমাদের কিন্তু ক্যালকুলেশনটা এইভাবেই হবে, কিন্তু আসলে দিস ইজ রং ক্যালকুলেশন, এটা ভুল একটা ক্যালকুলেশন। এটা সঠিক উত্তর হইল মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত আছে এরকম রাজ্য, আমাদের জেলা হলো টোটাল ৩টি। বুঝতে পারছেন? তাহলে এখন সমস্যা হয়ে গেল না? আমরা এতদিন জানতাম ৩০ এবং ২ হচ্ছে ৩২, কিন্তু আজকে জানতেছি ৩০ এবং ৩ হচ্ছে ৩২, হওয়ার কথা ৩৩, হয়ে গেল কি ৩২। কেন হলো এটা? কারণ বাংলাদেশের এই ৩২টা সীমান্তবর্তী জেলার মধ্যে একটা জেলা আছে যেটা কমন জেলা, এবং সেই জেলাটার নাম হচ্ছে মিয়ানমার, সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলা। কেমন? কারণ রাঙ্গামাটি জেলা হচ্ছে এমন একটি জেলা যে জেলার অর্ধেক অংশ পড়ছে ভারতের সাথে সীমান্তবর্তী, আর অর্ধেক পড়ছে হলো মিয়ানমারের সাথে সীমান্তবর্তী। ঠিক আছে? তাহলে মিয়ানমারের সাথেও সীমানা আছে, ভারতের সাথেও সীমানা আছে, এরকম বাংলাদেশের জেলা কয়টি? একটি। সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি, এবং এই জেলাটা বাংলাদেশের আয়তনে বর্তমানে সবচেয়ে বড় জেলা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। কেমন? ৬৪টা জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা কোনটা? রাঙ্গামাটি। এই যে রাঙ্গামাটি, দেখেন এইটা হচ্ছে রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটির ঠিক এইখানে এই পর্যন্ত হচ্ছে ভারত, এটা পুরোটা ভারত, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি? মিয়ানমার। ঠিক আছে? আশা করি আমরা এটা ক্লিয়ার। তাহলে যারা ৩২কে এভাবে হিসাব করবে ৩০ এবং ২, তারা কিন্তু এটা ভুল করবে, তারা ২ আনসার দেবে, কিন্তু আসলে আনসারটা হবে কত? ৩। অর্থাৎ বাংলাদেশের 3টা জেলার সাথে মিয়ানমারের কি আছে? সংযোগ আছে অথবা সীমান্ত আছে। এখন বলেন জেলাগুলো কি কি? একটা তো আমরা পাইলামই, মিয়ানমার, রাঙ্গামাটি তো পাইলামই। আর দুইটা কি? আর দুইটার মধ্যে একটা হচ্ছে রাঙ্গামাটির এইদিকে একটা জেলা আছে, নাম হচ্ছে বান্দরবান, আর এইখানে যে জেলাটা আছে সেটার নাম হচ্ছে কক্সবাজার। তার মানে কক্সবাজার, বান্দরবান এবং হলো রাঙ্গামাটি, এই 3টা জেলার সাথে মিয়ানমারের কি আছে? সীমানা আছে বা সংযুক্তি আছে। ওকে, আনসার হচ্ছে কি? খ। চলেন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, এটাও আমরা একটু দেখি। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? এটিকে আর ব্যাখ্যা দেওয়া লাগবে? আশা করি লাগবে না, এটা একেবারে সহজ, এটা আপনারা ট্রাই করেন। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? এটার উত্তর কি হবে?
এটার উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করেন। অল ক্লিয়ার, বাহ, নেয়ামুল স্যারের সব ক্লিয়ার হয়ে গেছে। নেয়ামুল স্যারের সব ক্লিয়ার, তো নেয়ামুল স্যার আনসার করেন। সব যেহেতু ক্লিয়ার হয়ে গেছে একটু বলেন না, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? আসামের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? আছে। মিজোরামের সাথে আছে? আছে। ত্রিপুরার সাথে আছে? আছে। কিভাবে আছে? এতক্ষণ যে আলোচনা করছে দেখাইছি না সেখানে কিভাবে আছে, আমি তো দেখাইলামই, তাই না? নাই কার সাথে? নাই হচ্ছে নাগাল্যান্ডের সাথে, ঠিক আছে। তবে এটা মাথায় রাখবেন, এই 4টা রাজ্যই কিন্তু সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত। কেমন? আমরা তো এটা জানি যে সেভেন সিস্টার্স এর টোটাল রাজ্য হলো 7টা, তার মধ্যে 4টার সাথে বাংলাদেশের সীমানা আছে, 3টার সাথে বাংলাদেশের সীমানা নেই। তো যে 3টার সাথে বাংলাদেশের সীমানা নেই তার মধ্যে একটা হচ্ছে নাগাল্যান্ড, আর একটা হচ্ছে মণিপুর, আরেকটা হলো অরুণাচল প্রদেশ। কেমন? অরুণাচল প্রদেশ। টোটাল এই 3টার সাথে বাংলাদেশের কোনো সীমানা নাই, যে 3টা সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমরা, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটার ব্যাখ্যা অবশ্য আমরা আগে দিয়ে ফেলছি, এই জন্য এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। একেবারে সহজ প্রশ্ন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? এটা তো আমরা জানি। টোটাল বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, তার মধ্যে 30টার সাথে ভারতের সম্পর্ক, মানে ভারতের সংযুক্তি বা বর্ডার, আর 3টার সাথে হচ্ছে মিয়ানমারের বর্ডার, তাই না? এটা তো আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছি, তো এখানে আর সময় নষ্ট করার দরকার নাই। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। কেমন? এই যে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 30টি। ওকে, আবার আপনারা এইটা ভাববেন না যে 30টা কোন 30টা কোনগুলো, এইটা পরীক্ষা জীবনে আসবে না। আপনি যদি এটা ভাবেন যে নিচের কোন জেলাটির সাথে ভারতের সম্পর্ক মানে বর্ডার আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে কিনা, উত্তর হচ্ছে না। এত ডিপ প্রশ্ন কখনো সাধারণ জ্ঞানে আসে না, ঠিক আছে। ওইটা আসবে না ইনশাল্লাহ, টেনশন নাই। আচ্ছা, এরপর আসেন নেক্সট কোয়েশ্চেন। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাইছি, ঐতিহাসিক একটা প্রশ্ন। প্রশ্নটা হলো বাংলাদেশ ভারত কি, মানে এই দুইটা দেশকে বিভক্তকারী সীমারেখার নাম কি? সীমারেখা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ছোট টপিক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবেই। বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী সীমা, আপনি দেখবেন পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সীমান্তবর্তী রাষ্ট্রগুলোর মাঝ বরাবর যে লাইন থাকে, সেই লাইনের একটা নাম থাকে, নির্দিষ্ট নাম থাকে। কেমন? তো বাংলাদেশ এবং ভারতের মাঝখানে যে সীমানা রেখা, মানে সীমান্তবর্তী যে রেখাটা আছে, এটার নাম কি? এখানে গুরুত্বপূর্ণ 4টা রেখা দেখেন, রেড ক্লিফ লাইন, এইটা একটু ভুল হয়েছে, এটা ম্যামোহন লাইন না, এইটা হবে ম্যাকমোহন লাইন। নামটা এই কটা এখানে মুছে গেছে, এটা হবে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন, ঠিক আছে। আর রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডুরান লাইন, লাইন অফ কন্ট্রোল। টোটাল 4টা সীমারেখা এখানে, ঠিক আছে। তো 4টা সীমারেখা কোন রাষ্ট্রগুলোকে কভার করে এইটা আমরা একটু জেনে নিই। রেড ক্লিফ লাইন আমি লিখে দিচ্ছি, আপনার খাতায় তুলে নেন। কেমন? রেড ক্লিফ লাইন 2টা রাষ্ট্রকে বিভক্ত করেছে, একটা হচ্ছে ভারত, তারপরে হলো বাংলাদেশ। ভারত এবং কি বাংলাদেশ, অথবা ভারত পাকিস্তান। তার মানে রেড ক্লিফ লাইন কিন্তু শুধু বাংলাদেশ এবং ভারতের মধ্যে না, এই লাইনটা বাংলাদেশ ভারত যেমন এটা, এই লাইনটা আবার ভারত পাকিস্তানের মধ্যেও আছে। কারণ 1947 সালে যে দেশ বিভাগ হয়েছিল, 2টা রাষ্ট্র, পুরো ভারতবর্ষকে কেটে 2টা রাষ্ট্র করা হয়েছে। একটা হলো ভারত, মুসলমান হিন্দুদের রাষ্ট্র ভারত, আর একটা হলো পাকিস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। পাকিস্তান আবার 2 খণ্ডে বিভক্ত, একটা ওয়েস্ট পাকিস্তান, একটা ইস্ট পাকিস্তান। তো তার মানে পাকিস্তান তো একটাই রাষ্ট্র, কিন্তু যেহেতু 2টা 2 দিকে পড়ছে, এজন্য ভারত পাকিস্তানের মাঝখান বরাবর যে রেখাটা, মানে যে মানচিত্রটা আমরা পেয়েছি, সেই মানচিত্রটার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। কারণ ভারত পাকিস্তানকে কলমের খোঁচায় যে ব্যক্তি বিভক্ত করেছেন, আলাদা করেছেন, 2টা স্বাধীন আলাদা সত্তা রাষ্ট্র করেছেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে সেরিল রেডক্লিফ। এই ওনার নামে মূলত কি হয়েছে, এই রেখাটার নাম হয়েছে রেড ক্লিফ লাইন। ওকে, তাহলে আশা করি আপনারা এটা ক্লিয়ার যে রেড ক্লিফ লাইন এটা ভারত বাংলাদেশের মধ্যেও আছে এবং কি ভারত পাকিস্তানের মধ্যেও আছে এটা। ওকে, এরপর আসেন ম্যাকমোহন লাইন। এটা কিন্তু ম্যাক ক আছে একটা এখানে, হ্যাঁ একটা ক আছে। এই লাইনটা কোন 2টি দেশের মধ্যে অবস্থিত, এটা একটু লিখে রাখেন। ভারত চীন, তাহলে ভারত এবং চীনের মধ্যে যে সীমানাটা রেখাটা আছে সেটাকে আমরা বলি ম্যাকমোহন লাইন। কি লাইন? ম্যাকমোহন লাইন। উনি একজন ব্রিটিশ জিওগ্রাফার, ওনার নাম ম্যাকমোহন। আর কি এখানে যে নামগুলো আছে প্রত্যেকটা কোনো না কোনো ব্যক্তির নামে, ঠিক আছে। ওকে, এরপর আসেন ডুরান লাইন। ডুরান লাইন কার সাথে কার? ডুরান লাইন হচ্ছে পাকিস্তানের সাথে, পাকিস্তানের সীমান্তবর্তী যে রাষ্ট্র আফগানিস্তান, সেই রাষ্ট্রের মধ্যে সীমারেখা। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ডুরান লাইন, ভারত চীনের মধ্যে ম্যাকমোহন লাইন, ভারত বাংলাদেশ অবলিক ভারত পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন, ঠিক আছে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এইটা হলো
ভারত পাকিস্তান, ভারত পাকিস্তান, ঠিক আছে, ভারত পাকিস্তান। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ভারত পাকিস্তান তো আপনি একটু আগে বললেন যে রেড ক্লিফ লাইন বললেন, তাহলে এইটা আবার কিভাবে আসলো? ভারত পাকিস্তানের সীমানা কি দুইটা? উত্তর হচ্ছে হ্যাঁ, ভারত পাকিস্তানের সীমানা দুইটা। ভারত পাকিস্তানের একটা হচ্ছে নর্মাল বর্ডার, যে বর্ডার নিয়ে কোনো কি নাই, কোনো সমস্যা নাই, মানে একে অপরের সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু ভারত পাকিস্তানের আরো একটা বর্ডার আছে, যে বর্ডার নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে কি আছে, সমস্যা আছে। সেই বর্ডারটা হলো কাশ্মীর। তাহলে কাশ্মীর ভারত বলে এটা ভারতের, পাকিস্তান বলে এটা পাকিস্তানের। তার মানে এখানে বিরোধ আছে। এবং এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান টোটাল 3বার যুদ্ধ হয়েছে, ঠিক আছে। তো এই কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের দখলে, একটা অংশ হলো ভারতের দখলে। তো ভারত পাকিস্তানের মাঝ বরাবর কাশ্মীরের যে সীমানাটা আছে, এইটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল সংক্ষেপে বলা হয় এলওসি। এলওসি, বুঝতে পারছেন? এই এলওসি লাইন নিয়ে ভারত পাকিস্তান 1947 সালে একবার যুদ্ধ হয়েছে, 1965 সালে একবার যুদ্ধ হয়েছে, 1999 সালে একবার যুদ্ধ হয়েছে, ও সরি 2025 সালেও তো একবার যুদ্ধ হয়েছে, মানে গত বছরও কিন্তু একটা যুদ্ধ হয়েছে। তার মানে টোটাল 4টা যুদ্ধ হয়েছে। ভারত পাকিস্তান টোটাল যুদ্ধ হয়েছে 5টা, তার মধ্যে শুধু কাশ্মীর নিয়ে হয়েছে 4টা, আর একটা হয়েছে 1971 সালে বাংলাদেশ নিয়ে। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছিল কি নিয়ে? ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান, এইটার সাথে মিল রেখে আর একটা লাইন আছে, এটাও লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এরকম একটা নাম আছে, লাইন অফ অ্যাকচুয়াল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামও কিন্তু একটা রেখা আছে। একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এইটা কার কার মাঝে আছে? এইটা আছে হলো ভারত চীন, ভারত চীন, ভারত চীন। এখন আপনি বলতে পারেন যে ভারত চীন তো আপনি বলছেন ম্যাকমোহন লাইন, তাহলে এইটা আবার কোথেকে আসলো? এইটাও কাশ্মীর নিয়ে, অর্থাৎ কাশ্মীরের একটা অংশ ভারতের, একটা অংশ চীনের। কাশ্মীর নিয়ে 3টা রাষ্ট্রের মধ্যে বিরোধ আছে, ভারত পাকিস্তান চীন, ঠিক আছে। সো আশা করি আজকে এতটুকুই, এর বিষয়ে আর আলোচনা করবো না। চলেন আমরা এই পরের কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এটা আনসার কি আশা করি তো বুঝছেন, তাই না? এটার আনসার হচ্ছে বাংলাদেশ ভারত, অর্থাৎ রেড ক্লিফ। ওকে, 9 নম্বর প্রশ্ন, আমাদের আর 2টা প্রশ্ন আছে শেষ, এই যে 9 আর 10। আসেন, আমরা এতক্ষণ তো সীমানা নিয়ে অনেক আলোচনা করছি। এখন আমরা যে আলোচনাটা করব, ও মাই গড, এখন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু আবহাওয়া নিয়ে। 2টা প্রশ্ন আছে এখানে, আমরা একটু দেখি। আপনারা ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিয়েন, হ্যাঁ, একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিয়েন সবাই, যাতে এই ক্লাসটা সবাই দেখতে পারে, ঠিক আছে, সবাই যাতে দেখতে পারে। ওকে, দেখেন বাংলাদেশের জলবায়ু কি ধরনের জলবায়ু বাংলাদেশের। আমরা তো এটা মোটামুটি বাংলাদেশের কর্কট ক্রান্তি রেখার মাধ্যমে তো কিছুটা ধারণা পাইছি, তাই না, যে বাংলাদেশের জলবায়ুটা কি ধরনের। বাংলাদেশের জলবায়ুটা হলো এমন একটা জলবায়ু, যে জলবায়ুতে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে গরম থাকে, আর শীতকালে মোটামুটি শীত থাকে, এবং গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টি প্রধান এলাকা এটা, ঠিক আছে। গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টি হয়, এই জন্য এটাকে বলা হয় ট্রপিক্যাল, মানে ক্যান্সার, ট্রপিক্যাল ক্যান্সার, ঠিক আছে। বাংলাদেশ টেম্পারেট একটা জলবায়ুর দেশ। এটাকে আমরা বাংলায় বলি ক্রান্তীয় মৌসুম, সরি ক্রান্তীয় দেখেন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের জলবায়ু ধরন হচ্ছে কি? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। মৌসুমী মানে হচ্ছে সিজনাল, অর্থাৎ বাংলাদেশের ক্রান্তীয় মানে হচ্ছে যে কর্কট ক্রান্তি, যেটা আর কি কর্কট ক্রান্তি, ওই ক্রান্তীয়, অর্থাৎ ক্রান্তীয় মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টি হয়, আর শীতকালে মোটামুটি শীতল থাকে এলাকা, অতিরিক্ত শীত পড়ে না আবার, কিন্তু গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টি হয়। এটাই হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। কেমন? এই ক্রান্তীয় জলবায়ু এলাকাটা কোন জায়গায়? এটা হলো কর্কট ক্রান্তি রেখার আশেপাশে, অর্থাৎ 23 ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, ওই অঞ্চলের কাছাকাছি। এই জন্য বাংলাদেশের জলবায়ুকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ঠিক আছে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ওকে, আশা করি এইটা আর ব্যাখ্যা লাগবে না, এতটুকুই আমরা মনে রাখি। এরপর আসেন সর্বশেষ কোয়েশ্চেন, এটাও আমাদের আবহাওয়া নিয়ে। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? আচ্ছা, বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? এটাও আমাদের ঋতু অথবা সিজন, অর্থাৎ ঋতুর সাথে সম্পর্কিত একটা প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা পড়ে কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি শীতল এলাকা কোনটি? এটার উত্তর কি হবে? বাংলাদেশের সবচেয়ে শীতল এলাকা কোনটি, মানে জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি? বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস কোনটি? এই 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, রিপিট হয়। এই প্রশ্নগুলো কখনোই মানে যাতে আনক্লিয়ার না থাকে, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। তো আমি বলে দিচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বেশি শীতল এলাকা এটা হচ্ছে সিলেট জেলা। কি জেলা?
সিলেট জেলা। যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে শীতল উপজেলা কোনটি, এটাও আসতে পারে। যদি প্রশ্ন কঠিন করে তাহলে উপজেলা দিয়ে দিবে। উপজেলা যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে শ্রীমঙ্গল। উত্তর হবে কি সিলেটের শ্রীমঙ্গল। জেলা বললে উত্তর হবে সিলেট, আর উপজেলা বললে শ্রীমঙ্গল। ঠিক আছে। আর আরো একটা কথা এখানে বলি, বাংলাদেশের শীতলতম যে জেলাটা, এটা এই জেলার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। যদি প্রশ্ন আসে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়, উত্তর হবে সিলেট। সিলেট, হ্যাঁ। যদি বলা হয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন উপজেলায়, উত্তর হবে শ্রীমঙ্গল। তাহলে যেটা সবচেয়ে বেশি শীতল সেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এখন আসেন তাহলে এটার বিপরীতটা আমরা একটু জানি। সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম, উষ্ণতম মানে যেখানে সবচেয়ে বেশি গরম পড়ে, উষ্ণতম জেলা কোনটি? এটার উত্তরটা হলো রাজশাহী। উত্তরটা হলো কি রাজশাহী। উত্তর হচ্ছে রাজশাহী জেলা। ঠিক আছে, রাজশাহী জেলা। কেমন? আর যদি বলা হয় সবচেয়ে বেশি উষ্ণতম উপজেলা কোনটি, তাহলে সেটা হবে নাটোরের লালপুর। নাটোরের লালপুর। আচ্ছা, এখন আসেন এটার সাথে আবার সমান্তরাল প্যারালাল আমরা এই জিনিসটা মনে রাখি, বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? রাজশাহীতে। সবচেয়ে বেশি কম বৃষ্টিপাত হয় কোন উপজেলায়? নাটোরের লালপুর। তার মানে হলো একটা মিল আছে, যেখানে বৃষ্টি বেশি সেখানে শীতল বেশি, যেখানে বৃষ্টি কম সেখানে উষ্ণতা বেশি। তাহলে এইভাবে আশা করি আপনারা মনে রাখতে পারবেন। আর এই দুইটা তথ্যের সাথে আরো দুইটা তথ্য যোগ করে দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে শীতল মাস জানুয়ারি, যে মাসে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, আর সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। বুঝতে পারছেন? সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে কি এপ্রিল। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। যারা শুরু থেকে ক্লাস করছেন তারা অনেকটাই বুঝতে পারছেন, আর যারা শুরু থেকে আসেন নাই, যারা শেষে জয়েন করছেন, তারা হয়তো অনেক কিছু বুঝতে একটু সমস্যা হয়েছে। তো আপনারা যারা মাঝখান থেকে আসছেন তারা ক্লাসটা শুরু থেকে আবার দেখবেন। আর ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা হলো, আমাদের এই ক্লাসটা কিন্তু আমাদের ফাউন্ডেশন কোর্সের একটা মানে শিডিউল ক্লাস ছিল, এটা কোনো ফ্রি ক্লাস না। তো এই ক্লাসটা আমরা আপনাদের জন্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তো আমাদের ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো কিন্তু এরকম ডিপ আলোচনা হবে। কেমন? আপনার ফাউন্ডেশন স্ট্রং করার জন্য আপনার কিন্তু ডিপ আলোচনার কোনো বিকল্প নাই। আসলে উপরে শর্টকাট কখন আপনি পড়বেন? শর্টকাট পড়বেন যখন আপনি ডিপ জানবেন তখন। আপনি তো ডিপ না, আপনি তো এখনো শুরুই করেন না। তাহলে আমি যদি আপনাকে শুরুতেই শর্টকাট পড়াই, আপনি কিন্তু আগাইতে পারবেন না। ঠিক আছে। তো সেজন্য আমাদের এই ফাউন্ডেশন কোর্সের এই ইনডেপথ অ্যানালাইসিস যেগুলো আমরা করতেছি, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন, চেষ্টা করেন। ইনশাআল্লাহ সাধারণ জ্ঞান যদি এভাবে পড়তে থাকেন ভালো লাগবে। আর সাধারণ জ্ঞান যেদিন থেকে আপনার ভালো লেগে যাবে, সেদিন থেকে আপনি সাধারণ জ্ঞান নিয়ে আপনার কোনো প্যারা থাকবে না। সাধারণ জ্ঞান হচ্ছে ভালো লাগার বিষয়। পড়তে যদি একবার মজা পেয়ে যান, আর কখনো আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না। ঠিক আছে। তো আপনাদেরকে অনেকক্ষণ আটকে রাখলাম, কষ্ট দিলাম, এজন্য দুঃখিত। আশা করি পরের ক্লাসে আবারও দুঃখ দিব। তো আনটিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।